নদীর ধারে ৬ বছরের মেয়ে শাপলার নিথর দেহ পড়ে আছে। ক্ষীণ চাঁদের আলোয় তার দেহ ঝলমল করছে। চারিদিকে বসন্তের ফুরফুরে বাতাস, কিন্তু এ বাতাসে ফুলের কোনো সুবাস নেই, বরং হিম জাগানো রক্তঘ্রাণ মরিয়া হয়ে ভেসে বেড়াচ্ছে চারিদিকে। সেই বাতাসের সাথে তাল মিলিয়ে স্রোতস্বিনীর স্রোত তেপান্তরে গিয়ে মিলছে, আর স্রোতের সাথে মিলছে গাঢ় লাল বর্ণের রক্ত। শাপলার মাথা ভারী কোনো পাথর দিয়ে থেতলে দেওয়া হয়েছে। খুলি ফেটে মগজ এদিকে ওদিকে ছড়িয়ে আছে। নাম না জানা কয়েকটা পোকা মগজের চারিপাশে এলোমেলো ভাবে উঠছে। নদীর পাড় দিয়ে চলে যাওয়া এই রাস্তাটি বেশ শুনশান। সূর্য ডোবার ঠিক আগ মুহূর্ত থেকেই কোলাহল কমতে থাকে। রাতে এদিকটা কারোর যাতায়াত নেই, তবুও আজ গ্রামের পূর্ব দিক থেকে সাইকেল চালিয়ে কোনো একজন এদিকটায় আসতে দেখা গেল। মনোয়ারা বেগম বাড়ির বারান্দায় বসে হাত পা ছুঁড়ে কাঁদছেন। তার মেয়েটা সন্ধ্যা থেকে নিখোঁজ। পাড়া প্রতিবেশীরা বাড়ির উঠানে ভিড় জমিয়েছে। কেউ কেউ মনোয়ারাকে সান্ত্বনা দিচ্ছে, আবার কেউ কেউ দুচোখ ভরা কৌতূহল নিয়ে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র শাপলার বাবা হোসেন আলম নির্বিকার ভঙ্গিতে চৌকিতে বসে বসে আছেন। সস্তায় বিড়ি জ্বলছে তার ঠোঁটে। স্বামীর এহেন আচরণে মনোয়ারা বিলাপ করতে করতে বলল, মাইয়া দাঁড়ে সন্ধ্যাকাল থিকা পাওয়া যাইতাছে না, আর হ্যার বাপ পায়ের উপর পা তুইলা বিড়ি টানতাছে। খোদাই কি বানানোর সময় বুকে একটুখানি মায়া দয়া দেয় নাই নাকি? হোসেন কোনো উত্তর দিল না। স্ত্রীর দিকে রাঙা চোখে একবার তাকিয়ে বিড়ি ফুকায় মনোযোগী হলো। শাপলার বাড়ি থেকে হুটহাট গায়েব হয়ে যাওয়া নতুন কিছু নয়। মেয়েটা অশান্ত প্রকৃতির। তার দুরন্তপনার কথা পুরো গ্রামবাসী জানে। এর আগেও বহুবার এরকম ঘটনা ঘটিয়েছে। পরে খোঁজ নিয়ে জানা গেছে পাশের গ্রামের কোন এক পাতানো বান্ধবীর বাড়িতে আছে। হোসেন সাহেব বিশ্বাস তার মেয়ে ফিরে আসবে। মনোয়ারা বারান্দায় থেকে হাঁক ছাড়ল, ও শাপলার বাপ, মাইয়াটা কই গেছে? একটু খোঁজ নিয়ে দেখেন না, রাত বাড়তাছে, মাইয়াটা এখনো আইলো না। মেলা জ্বালায় তাসুস কইলাম, বারান্দায় বৈশা বৈশা তামাশা বাদ দিয়া ঘরে আইসা হুইয়া থাক। নঠি পয়দা দিছস একটা, কথা শুনে না, সারাদিন শুধু টই টই কইরা ঘুইরা বেড়াই। মাইয়ারে সামলাইয়া রাখবার পারস না? মনোয়ারা এবার উঁচু গলায় হোসেনের বিরোধিতা করে বলল, খবরদার, আমার মাইয়ারে গাইল দিবি না। তোর মাইয়া নটি, হ্যার লিগাই তো তোর মতো হারামজাদারে জন্ম দিছে। মাইয়ারে খুঁজা পাওয়া যাইতেছে না, আর তুই পায়ের উপর পা তুইলা বিড়ি টানস। হোসেন বিড়ি পায়ের নিচে পিষে মনোয়ারার দিকে তেড়ে আসলো। কে কইলি আমি হারামজাদা? আমার মাই নঠি। পাড়া প্রতিবেশীদের সামনেই মনোয়ারাকে বেধড়ক প্রহার করতে থাকে হোসেন। মনোয়ারা ব্যথায় কোঁকড়াতে থাকে। উঠানে দাঁড়িয়ে থাকা প্রতিবেশীরাও যেন এক একটি পাথরের মূর্তি, যেন তাদের সামনে কোনো বাংলা চলচ্চিত্রের শুটিং চলছে। দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকা ছাড়া তাদের আর কোনো করণীয় নেই। হোসেন ঠিক ততটা তার স্ত্রীকে প্রহার করতে লাগলো যতক্ষণ না তার তেষ্টা পেল। গলা শুকিয়ে আসার পর সে স্ত্রীকে ফেলে ঘরে গেল। মাটির কলস থেকে স্টিলের গ্লাসে পানি ঢেলে খেল। তারপর পুনরায় বারান্দায় এসে উঠানে দাঁড়িয়ে থাকা মানুষদের উদ্দেশ্যে হুঙ্কার ছেড়ে বলল, তামাশা চলতেছে এখানে, দাঁড়াইয়া দাঁড়াইয়া কি দেখতেছেন? যে যার বাড়ি যান। মায়া আমার নাকি আপনাগো? যার বিয়া তার খুশ নাই, পাড়ার মানুষের ঘুম নাই। যান যান, যে যার বাড়িতে যান। উঠানের লোকেরা মুখ চাওয়াচাওয়ি করে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। ভিড় থেকে কোনো একজনকে বলতে শোনা গেল, বাপের এমন অবহেলা কোন দিন না মায়াটার জন্য কাল হইয়া দাঁড়ায়। হোসেন ঘরে গিয়ে আবার একটা বিড়ি ধরালো। মনোয়ারা এখন বারান্দায় বসে কাঁদছে। শাপলাকে হোসেন পছন্দ করে না। পছন্দ না করার পেছনে একটা বড় কারণ রয়েছে। হোসেনরা দুই ভাই, তিনি ছোট। বাবা মারা যাওয়ার আগে বড় ভাই মোমেনের নামে তার সকল জায়গা জমি লিখে দিয়ে গেছে। হোসেনের নিজের বলতে শুধুমাত্র এই ভিটাই রয়েছে। মোমেনের এক ছেলে এক মেয়ে, এদিকে হোসেনের একটা মাত্র মেয়ে।
গত 5 বছর ধরে আর একটা বাচ্চা নেওয়ার চেষ্টা করছে, কিন্তু স্ত্রী কনসিভ করছে না। কত ডাক্তার কবিরাজ দেখানো হলো, স্ত্রীকে কত গাছের রস শিকড় খাওয়ানো হলো, অমুক মাজারের তাবিজ তমুক মাজারের তাবিজ এনে গলায় ঝোলানো হলো, হাত বাঁধা হলো, কোনো কিছুতেই লাভ হচ্ছে না। মেয়ে তো আর তার ভিটা বাঁচিয়ে রাখতে পারবে না। ছেলে না হলে এই ভিটাও মোমেনের ছেলে হাতিয়ে নেবে। এদিকে মেয়েটা হয়েছে অসম্ভব চঞ্চল। তার দুরন্তপনার কথা এই গ্রামে কোনো পাশের গ্রাম পর্যন্ত রটে গেছে। এই মেয়ের প্রতি বিতৃষ্ণা আসবে, এটাই তো স্বাভাবিক। হোসেন বিড়ি শেষ করে আরও 1 গ্লাস পানি খেলো। এরপর বিছানায় শুয়ে গায়ে চাদর মুড়ি দিয়ে গভীর নিদ্রায় হারিয়ে গেল। রাত কয়টা বাজে তা আঁচ করা যাচ্ছে না। মনোয়ারার চোখ দুটো এখন কাঁদতে কাঁদতে বেশ ক্লান্ত। সে ঝিম ধরে দেওয়াল মাথা ঠেকিয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। শীতল বাতাসের স্পর্শে তার শরীর মাঝে মাঝে কেঁপে উঠছে। হঠাৎ উঠোনে সাইকেলের হর্ন বাজিয়ে কেউ একজন ঢুকলো। মনোয়ারা তাড়াহুড়ো করে শাড়ির আঁচল দিয়ে বুক ঢাকলো। হারিকেনের টিমটিমে আলো দেখতে পেল পুরনো বাজারের মকবুল ভাই এসেছে। তার চোখে মুখে একটা অজানা আতঙ্ক। ভাবি, শাপলা। কি হয়েছে শাপলার? শাপলারে কিরা জানি মাইরা ফেলছে। মনোয়ারা ক্ষণিককাল মকবুলের দিকে তাকিয়ে রইল। হারিকেনের ভুতুরে আলোতে তার দুচোখ খুঁজে পাওয়া গেল একরাশ বিস্ময়। নীরবতা ভেঙে সে বিড়বিড় করে আওড়াতে লাগলো। শাপলারে মাইরে ফেলাইছে? কি কয় বেটায়? শাপলারে কেরা মারবো? বেটা মজা লয়? আচমকা মনোয়ারা চিৎকার করে উঠল। ও শাপলার বাপ, বাইরে আহো। আলাই বালাই, বেটা কি কয়? শাপলারে বলে মাইরে ফেলাইছে। ও শাপলার বাপ, কথা হলো না? হোসেন ঘুম ঘুম চোখে ঘর থেকে বেরিয়ে এলো। ঝাঁঝালো গলায় বলল, ওই হারামজাদি, রাত বিরাইতে এমন চিল্লাইতাছস কেন? কি হইছে? দেখো না মকবুল ভাই কি কইতাছে। কি কইতাছে? শাপলারে নাকি মাইরে ফেলাইছে। হোসেন ভ্রু কুঁচকে মকবুলের দিকে তাকালো। তার চেহারা জুড়ে আতঙ্ক বিচরণ করছে। হোসেন লুঙ্গি ঠিক করে করতে করতে কাঁপায়া গলায় জিজ্ঞেস করলো, কি কইতাছেন এইসব মাকবুল ভাই? মকবুল বলল, সত্যি কইতাছি, পূব দিকে নদীর পারে শাপলার লাশ পইরা আসে। আমি শহরে গেছিলাম কাঁচামাল কিনতে। ফিরতে সময় দেখি নদীর পারে কেরা জানি শুইয়া আছে, মাইয়া মানুষের ফরাক পরা। কাছে গিয়া দেহি। মকবুলের কথা শেষ হওয়ার আগেই মনোয়ারা উন্মাদের মতো ছুটতে লাগলো। তার গন্তব্যস্থল গায়ের পূর্ব দিকে সেই নদীর ধারে। ভোরের আলো ফুটতে শুরু করেছে। হালকা কুয়াশার পর্দা ভেদ করে রোদের নরম আলো ছড়িয়ে পড়ছে প্রকৃতিতে। শাপলার ধবধবে ফর্সা দেহ এখন ফ্যাকাশে দেখাচ্ছে। তার মাথার ডান দিকটা একদম থেতলে ফেলা হয়েছে, রক্ত জমাট বেঁধে আছে। দু একটা করে মাছি আসতে শুরু করেছে। তারা মহা আনন্দ মৃতদেহের ওপরে ঘুরে বেড়াচ্ছে। মনোয়ারা মেয়ের হাত ধরে বসে আছে। গ্রামের মাতব্বরকে জানানো হয়েছে, পুলিশকে খবর দেওয়া হয়েছে। গ্রামের লোকরাও সব নদীর ধারে এসে জড়ো হয়েছে। আধ ঘন্টার মাঝে পুলিশ চলে এলো। ক্রাইম সিন থেকে দ্রুত সবাইকে বের করে দেওয়া হলো। ছবি তোলা হলো। আলামত সংগ্রহের কাজ শুরু হলো। ইনভেস্টিগেটিং অফিসার রাইসুল পুরো ক্রাইম সিন পরিদর্শন করলো। এরপর উপস্থিত সকলে উদ্দেশ্য করে বলল, লাশের কাছে সর্বপ্রথম কে এসেছে? মকবুল ইতস্তত স্বরে বলল, স্যার আমি। ভেরি গুড। এসে কি দেখেছেন? স্যার দেখলাম যে শাপলার লাশ পইরা আছে, চারিদিকে শুধু রক্ত আর রক্ত। কখন দেখেছেন? সময় কইতে পারি না স্যার, কিন্তু মেলা রাইতে দেখছি। এত রাতে আপনি এখানে কি করছিলেন? স্যার, বাজারে আমার একটা দোকান আছে, কাঁচামাল বিক্রি করি। তা আনতেই শহরে গেছিলাম। যেদিন শহরে যাই এই দিন ফিরতে একটু রাত হইয়া যায়। অফিসার রাইসুলের একটি ছোট্ট পাথরের টুকরো কুড়িয়ে ক্রাইম সিনের চারিদিকে দাগ কেটে দিল। এরপর কঠিন গলায় বলল, আই সি। ঠিক আছে, আপনারা যে যার বাড়ি ফিরে যান। এই স্থান এখন পুলিশের হেফাজতে থাকবে।
এই দাগের ত্রিসীমানার কাছে যেন কাউকে দেখা না যায়। গ্রামের সবাই যে যার বাড়িতে ফিরে গেল। অফিসার রাইসুল তার পকেট থেকে ফোন বের করলো, কন্ট্যাক্ট লিস্টে গিয়ে একটা নাম্বার সার্চ করলো, নিরুপমা চক্রবর্তী। ঠোঁটের ওপর আরো একজোড় উষ্ণ ঠোঁটের স্পর্শে নিরুপমার ঘুম ভাঙল। ইন্দ্রজিৎ প্রতিদিন ঠোঁটে আদর করে একে স্ত্রীর ঘুম ভাঙায়। সদ্য বিবাহিত নিরুজিৎ দম্পতির কেমিস্ট্রি অন্য সকল দম্পতি থেকে বেশ আলাদা। ইন্দ্রজিৎ পেশায় একজন আইনজীবী, এদিকে নিরুপমার ইচ্ছে ডিটেকটিভ হওয়ার। এতদিনে সে বেসরকারি একটি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত ছিল, তবে এখন সে স্বাধীনভাবে কাজ করতে চায়। নিরুপমা চোখ মেলে মুচকি হাসি দিল। ইন্দ্রজিৎও হাসল, বলল, ঘুম ভেঙেছে? ভেঙেছে। ইন্দ্রজিৎ কফির মগটা এগিয়ে দিয়ে বলল, এই নাও তোমার বেড কফি। মানুষ বেডটি খায়, আর তুমি খাবে বেড কফি? নিরুপমা হাই তুলে বিছানায় বসতে বসতে বলল, তুমি কি সারা জীবন আমাকে বেড কফি খাওয়াবে ইন্দ্র? এমনটা ভাবার কোনো কারণ নেই। নতুন নতুন বিয়ে হয়েছে তাই এমন সেবা শুশ্রূষা করছি। সত্যি বলতে তোমাকে শিখিয়ে পড়িয়ে নিচ্ছি কিভাবে ভবিষ্যতে আমার সেবা করবে। নিরুপমা চোখ পাকিয়ে তাকালো, বলল, ঠিকই আছে, তুমি তো আর লাভ লোকসান ছাড়া কিছু বুঝো না। ইন্দ্রজিৎ হেসেও বলল, লাভ লোকসান বোঝা ব্যবসায়ীদের কাজ। তোমার কাজ কি? কেস জেতা আর বউকে খুশি রাখা। ভেঙচি কাটলো, হয়েছে। আর মাখন লাগাতে হবে না। চেম্বারে যাবে কখন? এখনই বেরিয়ে যাব। তুমি নাস্তা করেছো? জি ম্যাডাম, করেছি। আপনারটাও টেবিলে রাখা আছে, খেয়ে নিয়েন। নিরুপমা বলল। সো সুইট অফ ইউ। ইন্দ্রজিৎ সদর দরজা খুলতে খুলতে বলল, নিরু, বের হচ্ছি, সাবধানে থেকো। নিরুপমা শুনতে পেল ইন্দ্রর গলার স্বরে ধীরে ধীরে মিলিয়ে গেল। সে দুহাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, দুগ্গা দুগ্গা। নিরুপমা কফির মগে এক চুমুক দিয়ে ফোন হাতে নিল। 3টে মিসড কল উঠে আছে। মোবাইল স্ক্রিনে নাম দেখে তার শরীর শিহরণ বয়ে গেল। সে কফির মগটি টেবিলের ওপর রেখে সাথে সাথে কল ব্যাক করল। কিছুক্ষণ রিং হওয়ার পর অপর প্রান্ত থেকে মোটা গলার স্বর শুনতে পাওয়া গেল। মিসেস নিরুপমা চক্রবর্তী, কেমন আছেন? রাইসুল দাদা, আপনার কথার সুরে কেমন রহস্যের গন্ধ পাচ্ছি। আর রহস্যের গন্ধ পেলে আমার মন খারাপ থাকলেও ভালো হয়ে যায়। হাজবেন্ড কোথায়? মাত্রই চেম্বারে গেল। ইন্দ্রজিৎকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা জানিও। স্মৃতি ধর্ষণ কেসটা জিতে তোমার স্বামী তো দেশের মানুষের সামনে হিরো বনে গেল। অবশ্যই জানাবো, তবে কেস জেতাটা কখনোই ইন্দ্রর কাছে মুখ্য বিষয় নয়। জনগণকে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার তৃষ্ণায় ছেলেটা কাতর। বেশ বেশ, তা তুমি তোমার ফিল্ডে ফিরছো কবে? আপনি তো জানেন দাদা, কোনো সংস্থার সাথে কাজ করতে আমি ইচ্ছুক নই। অফিস পলিটিক্স ভালো লাগে না। নিজে কিছু করার চেষ্টা করছি। ইন দ্যাট কেস আই ক্যান হেল্প ইউ। চারাবাড়ির এদিকে একটা মার্ডার হয়েছে। 6 বছরের মেয়ে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে মাথায় আঘাতের ফলে মৃত্যু হয়েছে, তবে লাশ ফরেন্সিকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্টের অপেক্ষায় আছি। আমি আরও বেশ কয়েকটি কেস নিয়ে একটু ছোটাছুটির মাঝে আছি। তুমি যদি চাও ইনভেস্টিগেশনে কাজটা করতে পারো। নিরুপমার চোখ চকচক করে উঠল। সে সাথে সাথে বলে উঠল, দাদা, ক্রাইম সিনটা যেন কোথায় বললেন? ক্রাইম সিনের ঠিক পাশে দাঁড়িয়ে ইনভেস্টিগেশন অফিসার রাইসুল সিগারেট ফুটছে। তিনি কিছুটা অন্যমনস্ক হয়ে আছেন। নরম আলোয় মাখা আজকে এই সকাল ভীষণ ঝলমলে প্রাণবন্ত। নদীতে ক্ষীণ স্রোত বহমান। এরকম সুন্দর একটি সকালে অসুন্দর এবং অশোভন মুহূর্তের সাক্ষী হয়েছে রাইসুল। তার টিম এখনও ক্রাইম সিন পর্যবেক্ষণ করছে। কথায় আছে, দেয়ার ইজ নো পারফেক্ট ক্রাইম, ওনলি ইমপারফেক্ট ইনভেস্টিগেশন। তাই তদন্ত হতে হবে নিখুঁত। নিরুপমা ক্রাইম সিনে পৌঁছালো ঠিক 11:30। রাইসুল এগিয়ে এসে হাত মিলিয়ে তাকে স্বাগত জানালো। হ্যালো মিসেস চক্রবর্তী, ওয়েলকাম ব্যাক টু দ্য ফিল্ড। নিরুপমা হেসে বলল, থ্যাংক ইউ দাদা। আসতে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। ঠিক আছে, বাকি কথা পরে হবে। লেটস গেট ব্যাক টু দ্য ওয়ার্ক।
রাইসুল নিরুপমাকে নিয়ে ক্রাইম সিনের সামনে গেল আর বলল, একবার ভেতরে গিয়ে দেখে এসো। ইতিমধ্যে ক্রাইম সিনের চতুর্দিকে হলুদ রঙের ফিতা দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে। নিরুপমা হলুদ ফিতা ধরে তার নিচ দিয়ে ক্রাইম সিনে প্রবেশ করলো। শাপলার লাশ যেখানে ছিল সেখানে চক দিয়ে এঁকে রাখা হয়েছে। নিরুপমা লক্ষ্য করে বলল, লাশের মাথার ঠিক বাঁ পাশে চক দিয়ে একটা বৃত্ত আঁকা। সে জিজ্ঞেস করলো, এখানে কি ছিল? পাথর, ক্রাইম সিন থেকে পাওয়া একমাত্র বস্তু যার সাহায্যে মার্ডার করা হয়েছে। পাথরটি পরীক্ষার জন্য ফরেন্সিকে পাঠিয়ে দিয়েছি। 24 ঘন্টার আগে ফরেন্সিক থেকে কোনো রিপোর্ট পাওয়া যাবে বলে মনে হয় না। ঠিক আছে। নিরুপমা ক্রাইম সিন থেকে বের হয়ে এলো, বলল, আমি তাহলে গ্রামের সবার সাথে একটু কথা বলে দেখি। এত বড় দুর্ঘটনা ঘটে গেল, কার মনের অবস্থা কেমন তা জানা প্রয়োজন। রাইসুল তার টিম থেকে জাফর নামে একজনকে ডাক দিল। নিরুপমা, ইনি অফিসার জাফর, নতুন জয়েন করেছে। ইনভেস্টিগেশনের সময় ইনি তোমার সাথে থাকবে। ওকে দাদা। ঠিক আছে, এই টেরিটরি এখন তোমার। তুমি তোমার তদন্তের কাজ শুরু করো। উই উইল টক ওভার ফোন। শিওর। রাইসুল তার জিপে গিয়ে বসলো। জাফর নিরুপমাকে জিজ্ঞেস করলো, ম্যাডাম, প্রশ্ন পর্বের কাজটা কি ভিকটিমের বাসা থেকে শুরু করবেন? নিরুপমা মিষ্টি করে হেসে হাসূচক মাথা নাড়ল। মনোয়ারা রান্না করছে, তার ঠোঁটের কোণায় রক্ত। কাঁদতে কাঁদতে হেঁচকি উঠে গেছে। হোসেন বাড়িতে নেই, বাহিরে গেছে। তবে যাওয়ার আগে মনোয়ারাকে প্রহার করতে ভোলেনি। প্রহার করার কারণ, মনোয়ারা দুপুরে রান্না করতে চায়নি। গত রাতেও বাড়ির চুলায় আগুন জ্বলেনি। মাঝরাত থেকে সকাল পর্যন্ত তারা শাপলার নিথর দেহের পাশেই স্থির ছিল। দুপুরেও হোসেন না খেয়ে থাকবে নাকি? কপালে ছিল তার মেয়ের, তাই মারা গেছে সে। হোক সে খুনের শিকার, মামলা মোকদ্দমার ঝামেলা হোসেন চায় না। অফিসার জাফর বাড়ির উঠোনে দাঁড়িয়ে হাঁক ছাড়ল। কেউ আছেন? মনোয়ারা রান্নাঘর থেকে বেরিয়ে এলো, কাঁপা গলায় জিজ্ঞেস করলো। জি। জাফর নিরুপমাকে দেখিয়ে বলল, ম্যাডাম আপনার সাথে একটু কথা বলবে। মনোয়ারা কপালের ঘোমটা ঠিক করতে করতে বলল, কি বিষয়ে? আপনার মেয়ে শাপলার বিষয়ে। মনোয়ারার মুখে অন্ধকার নেমে এলো। সে নিচু স্বরে বলল, আমার স্বামী এখন বাড়িতে নাই, যখন আসবো তার লগে কথা কয়েন। এই বিষয়ে আমি কিছু কইতে পারুম না। নিরুপমা মনোয়ারের দিকে এগিয়ে গেল, ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, আপনার ঠোঁটের পাশে কি হয়েছে? রক্ত জমে আছে যে? কিছু হয় নাই, আপনারা এখন যান, আমি ব্যস্ত আছি। দেখুন, আপনার মেয়েকে কেউ নৃশংসভাবে হত্যা করেছে। আপনি চান না আপনার মেয়ের খুনির শাস্তি পাক? মনোয়ারার গাল গড়িয়ে পানি পড়ল। আফা, সাহা পাওয়ার হিসাব ভাত দিছি মেলা আগে। আমার জীবনে আর কোনো কিছু চাওয়া পাওয়া নাই, আপনারা চইলা যান। মনোয়ারা কথা বাড়ালো না, রান্নাঘরে ঢুকে গেল। অফিসার জাফর ভ্রু কুঁচকে বলল, ম্যাডাম, এই মহিলা তো বহুরূপী। সারা সকাল মেয়ের খুনির বিচার চেয়ে আকাশ কাঁপিয়ে কাঁদলো, আর এখন আমাদের সাহায্য করতে নারাজ। জাফর সাহেব, উনি অবশ্যই আমাদের সাথে কথা বলবেন। মহিলা ভায়োলেন্সের শিকার, বেধড়ক মারা হয়েছে তাকে, সেজন্য এখন চুপসে আছে। উনি স্বাভাবিক হলেই আমাদের সাথে কথা বলবেন। এক কাজ করি, চলেন আমরা প্রতিবেশীদের সাথে সাক্ষাৎ করে আসি। ইনভেস্টিগেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কি কি জানেন তো? জানি ম্যাডাম। হু, হোয়াট, হোয়ার, হোয়েন, হাউ। এক্স্যাক্টলি। হুয়ার অ্যান্সার খোঁজার ক্ষেত্রে প্রতিবেশীরাই আমাদের সবচেয়ে বড় উপকারে আসবে। তাহলে ম্যাডাম, মকবুলের বাড়িতে যাবেন? মকবুলটাকে? লাশের কাছে সর্বপ্রথম মকবুলই গিয়েছিল। যাব তো অবশ্যই, তবে এখন নয়। আগে যাব পাশের বাড়িতে, কেননা নিজের বাড়ির খবর সে বাড়ির মালিক ছাড়া যদি আর কেউ ভালো জেনে থাকে, তাহলে তো পাশের বাড়ির ভাবি অথবা আন্টিরাই হয়। জাফর হেসে ফেলল। নিরুপমা জাফরকে নিয়ে পাশের বাড়িতে গেল। বাড়ির মালিক মনির এবং তার স্ত্রী
রমলা দুজনকেই সেখানে পাওয়া গেল। তারা সাদরে নিরুপমা এবং জাফরকে বসার ব্যবস্থা করে দিল। মনির ব্যস্ত হয়ে স্ত্রীকে বলল, কই গো, স্যার ম্যাডামের জন্য খাবার পানির ব্যবস্থা করো। না না, এত আয়োজন করার প্রয়োজন নেই, আমরা এমনি কথা বলতে এসেছি। তা যে কাজে আসেন, গ্রামে আমার একখান ইজ্জত আছে না? আমার বাড়িতে আইয়া না খাইয়া যাবেন, এ আমি সহ্য করুম না। নিরুপমা অসহায় ভঙ্গিতে জাফরের দিকে তাকালো। জাফর একটু কঠিন গলায় মনিরকে বলল, দেখেন আমাদের হাতে সময় কম, খাবারের ব্যবস্থা করার দরকার নেই। আপনার স্ত্রীকে ডাকুন, আমরা কথা বলে চলে যাব। মনির নাছর বান্দা, এক কাপ চা হলেও খেতে হবে। অবশেষে নিরুপমা আর জাফর দুজনেই চা খেতে রাজি হলো। কিছুক্ষণের মাঝে মনিরের স্ত্রী রমলা বড় প্লেটে 2 কাপ চা আর বিস্কুট এনে নিয়ে এলো উঠানে। নিরুপমা চায়ের কাপে এক চুমুক দিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা, শাপলার সাথে তার মা বাবার সম্পর্ক কেমন ছিল? মায়ের সাথে সম্পর্ক ভালো আসিল, মায় অনেক আদর করত, কিন্তু বাপটা ভালো না। কেন ভালো না? কেন? মাইয়াডারে হুডাই মারতো, আর বউরে তো প্রতিদিনই মারে। আজকেও একটু আগে বাড়ির উঠানে কি নিয়ে হুড়াহুড়ি না লাগাইছিল। হের নেশা পানি খাওয়ানোরও স্বভাব আছে, মেয়ে মাইনেরও দোষও আছে। ওই উত্তরে যে খারাপ পাড়া আছে, হেনে তার যাতায়াতও আছে। নিরুপমা সবকিছু বুঝে ফেলেছে এমনভাবে মাথা নাড়ল। মনির জাফরের দিকে তাকিয়ে বলল, আসলে স্যার, জায়গা জমি নিয়ে নিজেগো ভাইদের মধ্যে একটু সমস্যা আছে। বাপে মরণের আগে জায়গা জমি সব বড় পুলার নামে লিখা দিয়া গেছে। থাকার মধ্যে শুধু এই বিঠাটাই আছে। তাও হ্যার বড় ভাই দিন কয়েক আগে আয়া চিল্লা চিল্লি কইরা গেছে, এই ভিটা তার পোলার নামে লিখা দিতে কয়। এখন হুসেনের পোলা থাকলে এই ভিটা বাঁচাতে পারত। মায়াডা হওয়ানোর পর থেকে চেষ্টা করতেছে বাচ্চা নেওয়ার, কিন্তু বাচ্চা হয় না। হব কেমনে? এর বউয়ের তো খারাপ বাতাস লাগছে। নিরুপমা ভ্রু কুচকে বলল, মানে? হ আফা, হের বউরে নাকি রাত বিরাতে গ্রামে ঘুরতে দেখা যায় সাদা কাপড় পইরা। আপনি কখনো দেখেছেন? না। নিরুপমা মনিরকে উদ্দেশ্য করে বলল, ভিটা মাটি কেন রাখতে পারবে না? আইন অনুযায়ী তো অর্ধেক ভাগ সম্পত্তির মালিকানা শাপলা পেত। দেশে কি আইন আছে আফা? সম্পত্তির মামলা হইল অভিশাপের মতো। যে পরিবারে এই অভিশাপ লাগে সে পরিবারে একদম তছনছ কইরা ছাড়ে, টাকা পয়সা চুষালয়। নিরুপমা কথার সাথে পুরোপুরি অমত প্রকাশ করতে পারল না। মুসলিম আইন সম্পর্কে তার কিছুটা জ্ঞান অর্জনের সুযোগ হয়েছে ইন্দ্রজিতের কাছ থেকে। সে মাথা নেড়ে মনিরের কথার সাথে একমত প্রকাশ করল। মনির ক্ষণিককাল চুপ থেকে বলল, আফা, একখান কথা কইতে চাই। কি কথা? ওই মুদির দোকানদার মকবুল রে নিয়ে। কি করেছে মকবুল? মকবুলের সাথে হোসেন মিয়ার ঝামেলা হয়েছে মাঝখানে। কি নিয়ে? ঘটনা বেশি দিন আগে না আফা, এ তো মাস কয়েক হইল। শাবলারে এর মা ভর দুপুরে বাজারে পাঠিয়েছিল লবণ আনার জন্য। বাজার আবার দুপুরের সময় একদম শুনশান থাকে, মানুষজন খুব কম থাকে। মায়াডা লবণ আনতে গেছিল, এই সুযোগটা মকবুলে কুখামে লাগাইছে। কেমন কুকাম? মকবুলের স্বভাবেও দোষ আছে। মকবুলের দোকানের দরজা অর্ধেক খোলা রাইখা মায়ার ওইসব জায়গায় হাত দিছে। মানে বুঝেনই তো কোন সব জায়গার কইতা কইতাছি। নিরুপমা হ্যাঁ সূচক মাথা ঝাঁকালো। জাফর বলল, তারপর কি হয়েছে? আল্লাহ কি রহমত দেখেন, গ্রামের ওই আরেক মহিলা এটা দেখা চিল্লাচিল্লি লাগাইয়া দিছিল। শাপলার বাড়িতে খবর পাঠানো হয়, হোসেন বাজারে আইসা মকবুল রে মারবার জন্য গেছিল। হোসেন সাহেব মারতে গিয়েছিলেন? গেছিল তো, লোকের মুখে শুনেছি 2-1 ঘা লাগাইছে। মকবুল নাকি রাগে কি সব কইছে। কি বলেছে? বোঝেন না স্যার, গ্রামের মানুষ কিছু হইলেই খালি
মায়েরা ফেলেনের ভয় দেখায়। বুঝলাম। নিরুপমা চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো, বলল, ধন্যবাদ আপনাদের সহযোগিতা করার জন্য। মনিরদের বাড়ি থেকে বের হতে হতে জাফর বলল, ম্যাডাম, মকবুল অবশ্যই আপনার সাসপেক্টদের মাঝে জায়গা করে নিয়েছে। একটা মার্ডার কেসে ভিকটিমের সাথে জড়িত সবাই সাসপেক্ট, কারণ কাউকে মার্ডার করার জন্য পিওর মোটিভ লাগে, ম্যালাফাইড ইন্টেনশনের প্রয়োজন হয়। ম্যালাফাইড ইন্টেনশন কি জানো তো? জি ম্যাডাম। এক্স্যাক্টলি। এখন আমাদের খুঁজে বের করতে হবে ব্যাড ফেইথের সাথে নিখুঁত মোটিভে কে এমন কাজটা করলো। ম্যাডাম, আপনি কি এখন আবার শাপলাদের বাড়ি যাবেন? না জাফর, আমি বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরবেন? কেস স্টাডি করার জন্য আমার একটু নিজস্ব সময় দরকার। ঠিক আছে ম্যাডাম, চলুন আপনাকে জিপে করে বাড়ি পৌঁছে দিয়ে আসছি। চলুন। নিরুপমা বাড়ি ফিরে ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে নিল। এরপর রান্নাঘরে গিয়ে এক মগ কফি বানালো। তারপর তার ছোট্ট স্টাডি রুমটির দিকে গুটি গুটি পায়ে এগিয়ে গেল। নিরুপমার স্টাডি রুমটি বাড়ির পূর্ব দিকে। এই রুমটি আগে স্টোর রুম ছিল। স্টোর রুমটিতে নিজের হাতে মন মতো সাজিয়ে নিয়েছে সে। তবে মজার বিষয় হলো, এই রুমে কোনো ইলেকট্রিসিটির কানেকশন নেই। সন্ধ্যার পর নিরুপমা স্টাডি রুমের চতুর্দিকের দেওয়ালে ঝোলানো হ্যারিকেনের টিমটিমে আলো জ্বলে। প্রচণ্ড গরমেও সে ঘর্মাক্ত অবস্থায় কেস স্টাডি করে যায় আপন মনে। আজ স্টাডি রুমের আরামদায়ক চেয়ারে বসে সে চোখ বুজে রইল। হয়তো শারীরিক দুর্বলতার কারণেই তার কাল ঘুমের মধ্যে এলো, কিন্তু আধো ঘুমে আধো জাগানো অবস্থায় সে ভয়ঙ্কর একটা স্বপ্ন দেখল। নিরুপমা দেখল নদীর পাড়ে সাদা শাড়ি পরনে একজন মহিলা ধীর গতিতে হাঁটছে। নিরুপমা কৌতূহলে রাতে না পেরে তার পিছু নিল। কিছু দূর যাওয়ার পর মহিলাটি আচমকা দাঁড়িয়ে গেল। নিরুপমা নরম গলায় জিজ্ঞেস করল, কে ওখানে? সাদা শাড়ি পরা মহিলাটি উত্তর দিল না, ঠায় দাঁড়িয়ে রইল। নিরুপমা পুনরায় জিজ্ঞেস করল, এত রাতে আপনি নদীর ধারে কি করছেন? মহিলাটি এবারও কোনো উত্তর দিল না, তবে তার মুখ থেকে গড়গড় জাতীয় অদ্ভুত শব্দ বের হতে লাগলো। নিরুপমা এবার ঘাবড়ে গেল। সেই উত্তেজিত হয়ে মহিলাটির খুব কাছাকাছি চলে আসলো। এমত অবস্থায় মহিলাটি তার দিকে ফিরে তাকালো। মহিলার চেহারা দেখে নিরুপমার দম বন্ধ হয়ে এলো। সে কোনোভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। নিজের সাথে যুদ্ধ করতে করতে নিরুপমার ঘুম ভেঙে যায়। সে চোখ মেলে দেখে প্রকৃতি সন্ধ্যার চাদর জড়িয়েছে গায়ে। থোকায় থোকায় অন্ধকার। দূরের মসজিদ থেকে আজানের সুর ভেসে আসছে মন্দির ঘণ্টার ধ্বনি। হঠাৎ নিরুপমার গা শিউরে উঠল। এই কেসের প্রথম ক্লু মনে হয় সে খুঁজে পেয়েছে। নিরুপমা স্টাডি রুম থেকে বের হয়ে জাফরকে ফোন করল। ম্যাডাম। জাফর? হোসেনের বড় ভাই কোথায় থাকে? কি করে ডিটেলস বের করো? আমরা আগামীকাল তার সাথে কথা বলতে যাব। শাপলার বাড়িতে যাবেন না ম্যাম? অবশ্যই যাব, তবে আমার মনে হচ্ছে হোসেনের বড় ভাইয়ের বাড়িতে গেলে আমি খুব গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন পাবো, যা আমাকে এই কেস সলভ করতে সাহায্য করবে। ঠিক আছে ম্যাডাম। নিরুপমা ফোন কেটে দিল। সাথে সাথে ডোরবেল বাজলো। নিরুপমা দরজা খুলতেই ইন্দ্রজিৎ ঢুকল। তার হাতে ফুলের তোড়া। নিরুপমা ভ্রু কুঁচকে বলল, ফুলের তোড়া কেন? আজকে কি কোনো বিশেষ দিন? হ্যাঁ অবশ্যই, তুমি ভুলে গেছো? নিরুপমা চিন্তায় পড়ে গেল। সে আসলে মনে করতে পারছে না আজকে তার জন্মদিন না, তাদের অ্যানিভার্সারিও না। তাহলে আজকে কি এমন বিশেষ দিন যে ইন্দ্রজিৎ ফুলের তোড়া নিয়ে এসে হাজির হলো? ও ইন্দ্র, আজকে কি দিন বলো না গো, একদম মনে করতে পারছি না। নিরুপমা অপ্রকৃতস্থভাবে ভাব দেখিয়ে ইন্দ্রজিৎকে হেসে ফেলল। নিরুপমার কপালে ছোট্ট একটা চুমু এঁকে বলল, আমার বউটা তার নিজস্ব ফিল্ডে ফিরেছে। ফুল আনার জন্য এর চেয়েও বড় কোনো দিন বা উপলক্ষের প্রয়োজন পড়ে? কংগ্রাচুলেশনস। নিরুপমার চোখ আনন্দে ভিজে উঠল। পরের দিন হোসেনের বড় ভাই মোমেনের বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামল। মোমেন অবাক দৃষ্টি মেলে তাকিয়ে আছে। তার অবাক হওয়ার কারণ বাড়ির সামনে পুলিশের গাড়ি এসে থামা নয়,
তার অবাক হওয়ার কারণ পুলিশের জিপ থেকে একজন মহিলা নেমে এসেছে। মোমেনের নিকট মেয়ে মানুষের সংজ্ঞা মানে সে হেসেল ঠেলবে জাতীয়। এসব কেস কাছারির সমস্যা কেন দেখবে? এজন্য মেয়ে মানুষদের উচ্চশিক্ষিত হওয়া উচিত না, এতে লাভের চেয়ে ক্ষতি বেশি হয়। খবরদারি শুরু করে। এ জাতীয় মহিলাদের জন্যই দেশের ডিভোর্সের সংখ্যা এত বেশি। নিরুপমা মোমেনের সামনে গিয়ে দাঁড়াতেই সে জাফরের দিকে তাকিয়ে সালাম জানালো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। উঠানে একটা চেয়ার ফেলা হলো। জাফর নিরুপমার দিকে তাকিয়ে ব্যস্ত হয়ে বলল, ম্যাডাম আপনি বসুন। মানে স্যার আপনি দাঁড়িয়ে মহিলা মানুষকে বসতে দিলেন যে? মহিলা মানুষকে বসতে দিলাম মানে? আপনি চেনেন ইনিকে? আপনার ভাতিজি, মানে সাপলা মার্ডার কেসের প্রধান ইনভেস্টিগেটিং অফিসার। কথা না বাড়িয়ে আর একটা চেয়ারের ব্যবস্থা করেন জলদি। ধমক খেয়ে মোমেন চুপসে গেল। সে দ্রুত আরেকটা চেয়ারের ব্যবস্থা করলো। এবার নিরুপমা তার জিজ্ঞাসাবাদ শুরু করলো। ভালো আছেন মোমেন সাহেব? অনিচ্ছা সত্ত্বেও মোমেন বিরস মুখে উত্তর দিল, জি। আপনার ভাতিজিকে কোথায় মৃত অবস্থায় পাওয়া গেছে তা অবশ্যই জানেন? জি। কি মনে হয় কে করেছে এই কাজ? আমি কেমনে কমু? এক গ্রামের বাসিন্দা হইলে হয়তো আজ করতে পারতাম, থাকি অন্য গ্রামে। আরেক গ্রামের খবর কেমনে কমু? হক কথা বলেছেন মোমেন সাহেব। আচ্ছা, ভিটা বাড়ি নিয়ে আপনাদের দুই ভাইয়ের মাঝে একটু সমস্যা চলছে শুনছিলাম। চলছে। একটু খুলে বলবেন বিষয়টা কি? বিষয় কিছুই না, সে ভিটা বাড়িটা আমার। হোসেনরা একদিন থাকতে দিয়েছিলাম, এখন আর দিব না, তাই ভিটা খালি করবার কইছি তারে। ভিটা কিভাবে আপনার হয়? আবার মরণের সময় লেখা গেছে। তাই নাকি? কিন্তু আমরা যে শুনলাম আপনার বাবা মারা যাওয়ার সময় জোর করে টিপছাপ নিয়ে নিয়েছেন। মানে এত বড় মিথ্যা কথা কারা কইল? গ্রামের লোকেরা মিথ্যা বলবে? জমি জমা বেচে অন্য গ্রামে পাড়ি জমিয়ে এখন ছোট ভাইয়ের শেষ সম্বল নিয়ে টান দেওয়ার চেষ্টা। মোমেন শরীরের সবটুকু শক্তি দিয়ে মাথা ঝাঁকালো। শাপলাকে মেরে ভিটা বাড়ি মেরে দেওয়াটাই আপনার উদ্দেশ্য ছিল, তাই না মোমেন সাহেব? মোমেন এবার কেঁদে বলল, এসব কি কইতাছেন ম্যাডাম? আমি আমার ভাতিজিরে কেন করুন? যে মানুষটা মৃত্যুশয্যায় বাবার টিপছাপ নিয়ে সব সম্পত্তি নিজের করে নিতে পারে, সে একটি ভিটার জন্য একটা খুন করতে পারবে না? মোমেন হাউমাউ করে কেঁদে উঠল, বলল, খোদার কসম কইতাছি, এই কাম আমি করি নাই। আমার ভাতিজিরে আমি খুন করি নাই। নিরুপমা একরাশ সন্দেহ চোখে নিয়ে তাকিয়ে রইল মোমেনের দিকে। মোমেনের বাড়িতে আরও বেশ কিছুক্ষণ জিজ্ঞাসাবাদ চলল। নিরুপমা যখন উঠে দাঁড়ালো তখন জাফর ফিসফিস করে জিজ্ঞেস করল, ম্যাডাম এখন আপনি অবশ্যই হোসেন সাহেবের বাড়ি যাবেন। না, মকবুলের বাড়িতে। বিষয়টা জাফরের ভালো লাগলেও সে মুখে কিছু বলল না। ইনভেস্টিগেশন শুরু করা উচিত ভিকটিমের বাড়ি থেকে। সেখানে নিরুপমা ভিকটিমের বাড়ি বাদ দিয়ে দুনিয়া চষে বেড়াচ্ছে। কি অদ্ভুত কাজ কারবার। মকবুলের বাড়িতে তাকে পাওয়া গেল না, সে এখনো বাজারে। জাফর জিজ্ঞেস করল, কিছুক্ষণ অপেক্ষা করবেন ম্যাডাম? না জাফর, অপেক্ষা করে কাজ নেই, চলো আমরা বাজারের দিকে এগোই। জাফর নিরুপমাকে নিয়ে বাজারে গেল মকবুলের খোঁজে। দুপুর গড়িয়েছে, বাজার কোলাহল মুক্ত। মকবুলের দোকানের কাঠের দরজা সামান্য খোলা। জাফর নিঃশব্দে দোকানের দিকে এগিয়ে গিয়ে দরজা ধাক্কা দিল। মকবুলের দেখা মিলল অল্প বয়সী একজন মহিলার সাথে। কাপড়ের বেঠিক অবস্থা। নিরুপমা এবং জাফর দুজনে অপ্রস্তুত হয়ে গেল। মকবুলের বুকেও দিরিম দিরিম শব্দ হচ্ছে। অল্প বয়সী মেয়েটাকে খুব একটা বিচলিত হতে দেখা গেল না। সে শান্ত ভঙ্গিতে তার গায়ের কাপড় ঠিক করে দোকান থেকে বেরিয়ে গেল। মনে হয় এরকম পরিস্থিতির মোকাবিলা মেয়েটিকে নতুন করতে হয়নি। মকবুল লুঙ্গি ঠিক করতে করতে বলল,
কে আপনি? কারে চান? এত বড় সাহস, না বইলা দরজা খুইলা ঢুইকা গেছেন? জাফর মকবুলের নোংরা গেঞ্জি গলার কাছ থেকে ধরে টান দিল, ধমকের সুরে বলল, মেয়ে নিয়ে ফুর্তি করা হচ্ছে? এটুকু বলেই সে ক্ষান্ত হলো না। মকবুলের গায়ের সর্বশক্তি দিয়ে চর বসিয়ে দিল, একই সাথে নিজের পরিচয়ও দিল। মকবুল গালে হাত দিয়ে বসে পড়ল। বাড়িতে বউ নেই? মকবুল নাকি সুরে বলল, আছে ম্যাডাম। বউ বাদ দিয়ে অন্য মেয়েকে নিয়ে ফুর্তি করতে খুব ভালো লাগে, তাই না? মকবুল মাথা নিচু করে বসে রইল। এরকম নোংরামি তুই সাবলার সাথেও করেছিস। অতটুকুন বাচ্চাটাকেও ছাড় দিস নি। তোদের মতন মানুষের বেঁচে থাকাটাই অন্যায়। সেদিন কি হয়েছিল? কোন দিন ম্যাডাম? জাফর পুনরায় ধমক দিয়ে বলল, একদম নাটক করবি না। আমরা কিন্তু সব জানি। মিথ্যা কথা বলে বা কথা লুকিয়ে নিজের বিপদ আর বাড়াস না ভেড়া। স্যার বিশ্বাস করেন, আমি কিছু করি নাই। করেননি নাকি করতে পারেননি? ম্যাডাম, আমি স্বীকার করি আমার নিয়ত খারাপ ছিল, কিন্তু সেই দিনের পর থেকে আমি শাপলার দিকে খারাপ নজরে তাকাই নাই। খারাপ নজরে তাকাননি ঠিক আছে, কিন্তু বাজারে এতগুলো মানুষের সামনে অপমানিত হতে দেখে ক্রোধের সৃষ্টি অবশ্যই হয়েছিল। আর সেই ক্রোধ থেকেই মেয়েটাকে মেরে ফেলেছে। কি কইতাছেন এসব ম্যাডাম? শাপলারে কেন মারুম? কেন আবার? প্রতিশোধ নিতে। হোসেনকে তুই মেরে ফেলার হুমকি দেসনি, হোসেনকে মারিসনি, কিন্তু ওর মেয়েকে মেরেছিস। মকবুল পরজোর করে বলতে লাগলো, জীবনে মেলা পাপ করছি ম্যাডাম, কিন্তু খুন করার মতো মহাপাপ কোনোদিন করি নাই, কোনো দিনও না। পূর্ব দিকের নদীর ধারে সেদিন আপনি বাদে কেউ ছিল না। আপনি প্রথম লাশের কাছে গিয়েছিলেন। ম্যাডাম, আমি সত্যিই সদাই আনতে শহরে গেছিলাম। ফেরনের পথে শাপলারে মরা অবস্থায় পইরা থাকবার দেখছি। এইটা কওয়া কি আমার দোষ হইয়া গেছে? এ কথা বলে মকবুল ঝরঝর করে কেঁদে ফেলল। সে আরও বলল, হোসেনের কিন্তু ওর মাইয়ার প্রতি কোনো মায়া নাই ম্যাডাম। গ্রামের যারেই জিগাইবেন হেই কব, নেশা কইরা বউ পোলাপাইন রে মারত। একবার মাইয়ারে কোপ দিবারও গেছিল। হের বউরে জিগায় দেখেন, আপনারা আমারে সন্দেহ করতেছেন। জাফর নিরুপমার দিকে তাকালো, দেখল তার তীক্ষ্ণ দৃষ্টি যেন মকবুলের অঙ্গ ভঙ্গি, কথা বলার ধরন গভীরভাবে পর্যবেক্ষণ করে চলেছে। মনোয়ারা স্বামীকে নিয়ে খেতে বসেছে। মনোয়ারা আজও পোলাও, মাংস রান্না করেছে। তারা গল্প করছে, সাথে দুপুরের খাবারের পর্ব মিটিয়ে নিচ্ছে। তাদের দেখে মনে হচ্ছে না বাড়ির উপর দিয়ে এত বড় ঝড় বয়ে গেছে। বাড়িতে মৃত্যুগন্ধের পরিবর্তে রান্নার গন্ধ ম করছে। নিরুপমা উঠানে ঢুকলো, তার পিছে পিছে জাফরও ঢুকলো। হোসেন এবং মনোয়ারা দুজনেই তাদের উঠানে ঢুকতে দেখল, কিন্তু দুজনের মুখে ভ্রুক্ষেপহীন ভাব ফুটিয়ে রইল। শুধুমাত্র মনোয়ারা তার স্বভাবসুলভ শাড়ির আঁচল ঠিক করল। ভালো আছেন হোসেন সাহেব? জি ভাই। এখনো তো 40 দিন হলো না মেয়ে মারা গেছে। বাড়িতে দেখি পোলাও মাংসের গন্ধ মমা করছে। হোসেন কোনো কথা বলল না, চুপ করে খেতে লাগলো। খান খান, কবজি ডুবিয়ে খান হোসেন সাহেব। মনোয়ারা খাবারের তার প্লেট নিয়ে রান্নাঘরে ঢুকে গেল। হোসেন উঠান থেকে চিৎকার করে বলল, এই উঠানে স্যার আর ম্যাডামের জন্য বসবার ব্যবস্থা কর। মনোয়ারার উঠোনে দুটো চেয়ার এনে দিল। এরপর পুনরায় ফিরে গেল। নিরুপমা একটা জিনিস লক্ষ্য করল, মনোয়ারা সব কাজ বাঁ হাতে দিয়ে করে। নিরুপমার মাও সব কাজ বাঁ হাত দিয়ে করতেন। জাফর হোসেনকে অবাক হয়ে জিজ্ঞেস করল, আপনার মেয়েকে খুন করা হয়েছে আর আপনি নিশ্চিন্ত মনে পোলাও মাংস খাচ্ছেন? হোসেন খুব স্বাভাবিক কণ্ঠে উত্তর দিল,
আমি যদি এখন মন কালো কইরা বৈশা থাকি, আমার মায়ারে কি ফিরা ফামু? ফিরে পাবেন না ঠিক আছে, তাই বলে কি আপনাদের মাঝে কোনো অনুভূতি কাজ করছে না? না, যা ছইলা গেছে তা নিয়ে পয়রা থাকার মতো মানুষ আমি না। নিরুপমা আর চোখে তাকালো মনোয়ারার দিকে। মনোয়ারা উঠোনের চেয়ার পেতে বারান্দায় ফিরে গেছে, মেঝেতে জড়সড় হয়ে বসে আছে। কিন্তু সে জাফর বা নিরুপমা কারোর দিকেই তাকাচ্ছে না। সে উদাস ভঙ্গিমায় তাকিয়ে আছে দিগন্তে। মনোয়ারার চেহারার মাঝে শূন্যতা ছেয়ে আছে। নিরুপমা ধীর পায়ে মনোয়ারার কাছে গেল, উঁচু বারান্দায় তার পাশেই বসল। মনোয়ারা তার স্বভাব মতো শাড়ির আঁচল ঠিক করল। নিরুপমা নরম কণ্ঠে জিজ্ঞেস করল, ভালো আছেন? জি ভালো। শাপলার খুনিকে আমরা যত দ্রুত সম্ভব ধরে ফেলব। ওর খুনিরে দরবার পারবেন না। কেন? কেন ধরতে পারবো না? ওরে কোনো মানুষ খুন করে নাই, খুন করছে ভূত, সাদা শাড়ি পরা ভূত। সাদা শাড়ি পরা ভূত? ভূত বলে কিছু নাই। আপনারা শিক্ষিত মানুষ, আপনাকেও এইটাই মনে হইব, কিন্তু এই গ্রামে একটা ভূত আছে যে সাদা শাড়ি পইরা ঘুইরা বেড়ায়। নিরুপমা দেখল মনোয়ারার চোখ জোড়া চকচক করছে। সে বোঝার চেষ্টা করলো মনোয়ারা মন গড়া কোনো কাহিনী শোনানোর চেষ্টা করছে কিনা। কিন্তু মনোয়ারা কেন মন গড়া কাহিনী নিরুপমাকে শোনাবে? তার স্বামীকে বাঁচানোর জন্য? হাজারটা প্রশ্ন মাথায় চরকির মতো ঘুরপাক খাচ্ছে নিরুপমার। মাথা ব্যথা করছে তার। চারিদিকে এত সাসপেক্ট, মোমেন, মকবুল, এমনকি হোসেন নিজেও সাসপেক্টদের তালিকাভুক্ত। বারবার কেন একটি ক্লু সে অনিচ্ছায় এড়িয়ে যাচ্ছে? কিন্তু সেই ক্লুটা কি? জিজ্ঞাসাবাদ শেষ করে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে নিরুপমা বাড়ি ফিরল। ফ্রেশও হলো না, বিছানায় গা এলিয়ে দিল। টানা 2 ঘন্টা ঘুমানোর পর মাথা ব্যথার নিবৃত্তি ঘটল। নিরুপমা রোজকার মতোই 1 মগ কফি নিয়ে স্টাডি রুমে ঢুকল। সাদা রঙের বোর্ডে কালো মার্কার দিয়ে 3 জন সাসপেক্টের নাম লেখা, মকবুল, হোসেন এবং মমিন। প্রতিটি সাসপেক্টের নিচে খুনের মোটিভ কী হতে পারে তা উল্লেখ করা। নিরুপমা প্রায় 1.5 ঘন্টা নিজের স্টাডি রুমে কাটালো। এরপর বেশ ফুরফুরে মেজাজে বেরিয়ে এলো। পরদিন সকাল। নিরুপমার ঘুম ভাঙল জাফরের ফোন পেয়ে। সে ঘুম জড়ানো কণ্ঠে বলল, হ্যাঁ জাফর, বলো। একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। কি দুঃসংবাদ? আরেকটি মেয়ের লাশ পাওয়া গেছে। কি বলেন? কোথায়? গ্রামের পূর্ব দক্ষিণে একটা ছোট্ট জঙ্গলের মতন আছে, সেখানে পাওয়া গেছে। মেয়ের বয়স? শাপলার বয়সী ম্যাডাম। নিরুপমা চুপ করে রইল, ফোনের অপর পাশে নীরবতার কারণ বুঝতে পেরে। ম্যাডাম, আপনার আজকে আসার দরকার নেই। আমি ক্রাইম সিন স্টাডি করে আপনাকে ইনফরমেশন পাঠিয়ে দিই। এভাবে হয় না জাফর, আমি যাব। তুমি গাড়ির ব্যবস্থা করো। জি ম্যাডাম। গ্রামের লোকেরা ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। পরপর 2টি খুন হয়ে গেল। এরকম ঘটনা এই গ্রামে আগে কখনো হয়নি। লাশের চারিপাশে পুলিশের হলুদ ফিতা দিয়ে ব্যারিকেড দিয়ে দিয়েছে। নিরুপমা এসে ক্রাইম সিন পর্যবেক্ষণ করল। এই মেয়েটিকেও মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে, ঠিক যেভাবে শাপলাকে খুন করা হয়েছিল। নিরুপমা এবং জাফর মিলে উপস্থিত লোকদের জিজ্ঞাসাবাদ করল। সবার একই কথা, এই কাজ কোনো অশরীরের। সাদা শাড়ি পরে নদীর পাড়ে সে ভেসে বেড়ায়। সেই ভূত বা প্রেতাত্মাই এভাবে খুন করছে। জাফর নিরুপমাকে আলাদা ডেকে ফিসফিস করে বলল, ম্যাডাম, কি মনে হয় পরপর 2টো খুন, তাও আবার একইভাবে? গ্রামের এই বাচ্চা মেয়েগুলো কোনো সিরিয়াল কিলারের পাল্লায় পড়লো না তো? বুঝতে পারছি না জাফর, তবে এটুকু বুঝতে পারছি এই গ্রামের মেয়েগুলো ভয়ঙ্কর বিপদের মাঝে আছে। এরা কেউ নিরাপদ নয়। ম্যাডাম, বিষয়টা তো সবাইকে জানানো উচিত। সে তো আমিও জানি জাফর, কিন্তু গ্রামের প্রতিটা মানুষ পরপর 2টি খুনের কারণে ভয় অস্থির। এর মাঝে যদি কথা উল্লেখ করে বলা হয়, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে। তাহলে ম্যাডাম কি করা যায়? রাতে যদি এখানে পুলিশের টহলের ব্যবস্থা করা হয়।
ভালো হয় ম্যাডাম। ঠিক আছে, আমি রাইসুলদার সাথে এই বিষয়ে কথা বলছি। নিরুপমা সাসপেক্টদের তালিকায় এবার একজন আগন্তুক যুক্ত হলো। স্টাডি রুমের সেই সাদা বোর্ডে মকবুল হোসেন এবং মোমনের পাশে একটি প্রশ্নবোধক চিহ্ন যুক্ত হলো, যারা মোটিভ নিরুপমার অজানা। ইনভেস্টিগেটিং অফিসার রাইসুল গ্রামে পুলিশের টহলের ব্যবস্থা করে দিলেন। অবশ্য তার প্রয়োজন ছিল না, গ্রামের লোকেরা বেশ সচেতন হয়ে গেছে। সন্ধ্যের আগেই আজ বাজার একদম ফাঁকা। অন্যদিন দু একটা দোকান খোলা থাকে, রেডিওতে অশ্লীল সব গান বাজিয়ে গভীর রাত পর্যন্ত তাস খেলা চলে। সে সকল দোকানের মালিকরাও আজ সূর্য তার নীড়ে ফেরার আগেই বাড়ি ফিরে গেছে। কোলাহলময় এই গ্রাম যেন মৃত্যুপুরীতে রূপ নিয়েছে। শুক্তারার দেখা তখন পূর্ব আকাশে মিলছে। একটু পরেই ফজরের আজান দিবে। টহল শেষে পুলিশরাও বেশ ক্লান্ত, চোখ বুজে এসেছে সবার। এরই মাঝে একজন কনস্টেবলের বাথরুম চাপল। সে পুলিশের জিপ থেকে নেমে পাশেই একটা গাছের গোড়ায় দাঁড়িয়ে প্রকৃতির ডাকে সাড়া দিতে লাগলো। ঠিক এমন সময় সে দেখল নদীর ধারে সাদা শাড়ি পরিহিত একটি অবয়ব হাঁটছে। অবয়বটি দেখে ঠাউর করা যাচ্ছে না সে পুরুষ নাকি মহিলা। তাকে দেখে মনে হচ্ছে না সে পা ফেলে হাঁটছে, তাকে দেখে মনে হচ্ছে সে ভাসছে। কনস্টেবল দৃশ্যটি দেখে মারাত্মক ভয় পেল এবং উক্ত স্থানেই জ্ঞান হারাল। নিরুপমার সামনে কনস্টেবল দাঁড়িয়ে আছে, থরথর করে কাঁপছে সে। নিরুপমা শীতল কণ্ঠে জিজ্ঞেস করল, জল খাবেন? কনস্টেবল হ্যাঁ সূচক মাথা নাড়ল। তাকে জল খেতে দেওয়া হলো। দক্ষিণ দিক থেকে দমকা হাওয়া তেড়ে আসছে। দমকা হাওয়ায় শরীর হিম হয়ে আসছে। নিরুপমার মনে হলো বাতাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে সে। দ্রুত কোনো ব্যবস্থা গ্রহণ করতে না পারলে আরও অনেকগুলো তাজা প্রাণ চলে যাবে। অজানা আতঙ্ক নিরুপমার মন জেঁকে বসল। সে কনস্টেবলকে জিজ্ঞেস করল, আপনার নাম? হরিশ। হরিশ সাহেব, আপনার সাথে আগামীকাল যে ঘটনাটি ঘটেছে তা খুলে বলুন। আমি রিকোয়েস্ট করে বলছি, ঠিক যা ঘটেছে সেটি শেয়ার করবেন, বানিয়ে বা বাড়িয়ে কিছু বলবেন না। হরিশ মাথা নেড়ে বলল, জি আচ্ছা শুরু করুন। ম্যাডাম, গতকাল রাতের শেষ ভাগে আমার খুব জোরে ইয়ে চাপে। ইয়ে চাপে মানে? মানে ম্যাডাম, ইয়ে করছেন কেন? যা বলতে চান সোজাসুজি বলুন। গতকাল রাতের শেষ ভাগে আমি মূত্র বিসর্জন দিতে যাই ম্যাডাম। পুলিশের কথা শুনে নিরুপমার হাসি পেল বটে, তবে বহু কষ্টে সে হাসি চাপিয়ে রাখল। যত যাই হোক, কর্মক্ষেত্রে প্রফেশনালিজম নামক বস্তুটি বজায় রাখা জরুরি। সে গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করল, তারপর কি হয়েছে? হরিশ ইশারায় একটি গাছ দেখিয়ে বলল, আমি এই গাছের গোড়ায় দাঁড়িয়ে কাজ ছাড়ছিলাম ম্যাডাম। তখন দেখলাম নদীর পাড় ঘেঁষে সাদা শাড়ি পরা একটি প্রেতাত্মা ভেসে ভেসে যাচ্ছে। এরপর কি হয়েছে মনে নাই ম্যাডাম। ম্যাডাম, হরিশকে সকালে সেন্সলেস অবস্থায় পাওয়া গেছে। নিরুপমা সব বুঝে ফেলেছে এমনভাবে মাথা নাড়ল। জাফর নিরুপমার কানে ফিসফিস করে বলল, কি করবো ম্যাডাম? হরিশকে 2 দিনের ছুটি দিয়ে দিন সম্ভব হলে। বেচারা দারুণ ভয় পেয়েছে। ডিউটি করতে পারবে কিনা এ নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে। ঠিক আছে ম্যাডাম, আমি বড় স্যারের সাথে কথা বলে হরিশকে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। ঠিক আছে ম্যাডাম, ডক্টর আশুতোষ ব্যানার্জি ফোন করেছিলেন। কি বলেছেন? ল্যাবে যেতে বলেছেন, কেস নিয়ে গুরুত্বপূর্ণ কথা আছে। চলুন তাহলে যাওয়া যাক। ডাক্তার ব্যানার্জি মনোযোগের সহিত দ্বিতীয় লাশটি পর্যবেক্ষণ করছেন। মেয়েটি শাপলার বয়সী, নাম রিনা। তাকে ঠিক একইভাবে মারা হয়েছে যেভাবে শাপলাকে মেরে ফেলা হয়েছিল। নিরুপমা জাফরের পিছে পিছে ল্যাবে ঢুকলো। ল্যাবে ঢোকার সাথে সাথে তার মনে হলো সে অর্ধেক জমে গেছে। এখানে 24 ঘন্টায় বিজবিজ শব্দে এসি চলে। কোলাহলে পরিপূর্ণ এই শহরের মাঝেই যেন এক অন্য একটি দুনিয়া হলো এই ফরেনসিক ল্যাব।
যেখানে শহরের আনাচে কানাচে পড়ে থাকা নিথর দেহগুলোকে একত্রিত করা হয়। জাফর ল্যাবে ঢুকে ডাক্তার ব্যানার্জির সাথে হাত মেলালো, তারপর নিরুপমার সাথে পরিচয় করিয়ে দিল। ইনি প্রাইভেট ডিটেকটিভ মিসেস নিরুপমা চক্রবর্তী, বিখ্যাত ক্রিমিনাল লয়ার ইন্দ্রজিৎ চক্রবর্তীর স্ত্রী। ম্যাডাম আমাদের কেসের প্রধান ইনভেস্টিগেটিং অফিসার হিসেবে কাজ করছেন। হ্যালো ডক্টর ব্যানার্জি, নাইস টু মিট ইউ। হ্যালো মিসেস চক্রবর্তী, তবে আমাদের সাক্ষাৎ হওয়াটা নাইস নাকি আনপ্লেজেন্ট সেটা একটু পর বোঝা যাবে। এই কথা বলছেন কেন? বলছি কারণ রিনার পোস্টমর্টমে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ধর্ষণের পর তাকে ভারী পাথর দিয়ে মাথায় আঘাত করে মেরে ফেলা হয়েছে। নিরুপমা এবং জাফর অবাক হয়ে একজন আরেকজনের দিকে তাকালো। এতটুকু বাচ্চাকে ধর্ষণ করা হয়েছে ভাবতে নিরুপমার চোখ ভিজে উঠল। কিভাবে পারে এরা পশুসুলভ আচরণ করতে? নিরুপমার দাঁতের ফাঁক দিয়ে মনের অজান্তেই গালি দিয়ে উঠল। বাস্টার্ড। সিমেন্ট পাওয়া গিয়েছে? না, তবে ভেজারিয়াতে ক্ষতের সৃষ্টি হয়েছে। সিমেন্ট পাওয়া গেল না কেন? বিষয়টা নিয়ে আমি অবাক হয়েছি। পানি দিয়ে উক্ত স্থান না ধুলে অবশ্যই সিমেন্টের উপস্থিতি থাকার কথা। যদি ধর্ষক ধর্ষণের পর সত্যি উক্ত স্থান জল দিয়ে ধুয়ে ফেলে, তাহলে রেপিস্টকে ধরতে ভালো বেগ পেতে হবে ডক্টর ব্যানার্জি। অবশ্যই রেপিস্ট চালাক, একই সাথে চতুর। সেজন্যই আপনার নাইস টু মিট ইউ এর উত্তরে সেম টু ইউ বলা হয়নি। নিরুপমা হাসল। ডাক্তার ব্যানার্জিরও গালে হাসির রেখা। ম্যাডাম এখন কি করব? কি আর করবেন, নতুন উদ্যমে কেসের ইনভেস্টিগেশন শুরু করুন। বুঝলেন মিস্টার জাফর, এই কেসটির গভীরতা ঠাহর করা যাচ্ছে না। ব্ল্যাক হোলের মতো টেনে নিয়ে যাচ্ছে তিমিরাচ্ছন্ন জগতে। দেখতে দেখতে দুটো খুন হয়ে গেল। এখনো ক্রিমিনালের ত্রিসীমানায় ঘেঁষতে পেরেছে কিনা জানি না, তবে আমার মন অন্য কথা বলছে। কি কথা ম্যাডাম? ক্রিমিনাল আমাদের সামনে ঘুরে বেড়াচ্ছে, অথচ আমরা তাকে কিঞ্চিত পরিমাণে সন্দেহও করছি না। মিস্টার জাফর, পুলিশের টহলের ব্যবস্থা আরও জোরালো করতে বলুন। ক্রিমিনাল তার পরবর্তী ভিকটিমের আশায় ফাঁক পেতে বসে আছে কিনা আমরা জানি না। রিস্ক নেওয়ার প্রয়োজন নেই। ওকে ম্যাডাম, আমি বলে দিচ্ছি। নদীর ধারে একটি মেয়ে ছুটে বেড়াচ্ছে, আপন মনে খেলছে। তার দুপায়ে সস্তা নূপুর, সেই নূপুরের ঝুনুর ঝুনুর শব্দ ভেসে বেড়াচ্ছে বাতাসে। পশ্চিমে বৈশাখের কালো মেঘের আনাগোনা। কিছু সময় গড়াতে না গড়াতেই ঝুপ করে বৃষ্টি নামে আকাশ ফুরে। মেয়েটির মন খারাপ হয়ে যায়, কারণ তার বন্ধুরা এখনো আসেনি। বন্ধুদের সাথে আম কুড়াতে যাওয়ার কথা আজকে। মেয়েটি বৃষ্টিতে ভিজে ভিজে ক্ষণিককাল বন্ধুদের জন্য অপেক্ষা করে, কিন্তু কারোর দেখা মেলে না। এরপর সে একা আমবাগানের দিকে অগ্রসর হতে থাকে। আমবাগানটি গ্রামের মাতব্বরের। বাগানের দেখভাল করার জন্য মালি রাখা হয়েছে, চতুর্দিকে বেড়া দেওয়া। বৃষ্টির সাথে সাথে বজ্রপাত হচ্ছে সমান তালে। মালি তার ঘরে বসে সিগারেট ফুঁকছে আর রেডিওতে গান শুনছে। পুরোটা পুরনো দিনের গান, যদিও বৃষ্টির জন্য রেডিওর গান ভালো মতো শোনা যাচ্ছে না, ঝি ঝি শব্দ বেরোচ্ছে। হঠাৎ মালি জানলা দিয়ে দেখল একটা বাচ্চা মেয়ে বেড়া টপকিয়ে বাগানে ঢুকছে। বৃষ্টিতে তার শরীর ভিজে গেছে, স্তন যুগল কেবলমাত্র স্ফীত হওয়া শুরু করেছে, তবুও ভেজা কাপড়ে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। মালি সিগারেটটি ফিল্টার পর্যন্ত টেনে শেষ করল। মাতব্বরের বাড়ির ঠিক পেছনে আমবাগান। আশেপাশে আর কোনো বাড়ি নেই। তার উপর বৈশাখের তুমুল ঝড় বৃষ্টি। আকাশ কাঁপিয়ে চিৎকার করলে কেউ ঘূর্ণাক্ষরেও টের পাবে না। মেয়েটি তার ফ্রক থলের মতো করে ধরে আম ঢুকিয়ে রাখছে। উবু হয়ে আরও একটি আম কুড়ানোর সময় কেউ খপ করে তার হাত ধরে ফেলল। মেয়েটি ভয় পেয়ে গেল, মুঠো করে ধরে রাখা ফ্রকের অংশটি ছেড়ে দিল, ফলে কুড়িয়ে নেওয়া বাকি আমগুলো নিচে পড়ে গেল। মালি গম্ভীর মুখে বলল, এখানে কি করিস? ঝড় বৃষ্টির দিনে মাতাব্বরের বাড়িতে আম চুরি করা হচ্ছে? আমি তো আম চুরি করতেছি না মামা,
বাতাসে পড়ে থাকা আম কুড়াইতেছি। তোর এত বড় সাহস মাতাব্বরের আম বাগানে ডুইকা আম কুড়াস? সাহেব এটা শুনলে মায়ের একটাও মাটিতে পড়বো না, জানোস? আইসা মামা, আমি আর আম কুড়ামো না, আমারে যাইতে দেন। মালি বুক থেকে পা পর্যন্ত মেয়েটিকে একবার দেখল, খ্যাক করে হেসে ফেলল। এইভাবে তোরে যাইতে দিলে কি আমার ডিউটি করা হবো রে? সাহেবের কাছে আমি কি জবাব দিমু? আমার ভুল হয়ে গেছে মামা, আমারে যাইতে দেন। আর কোনোদিন আমি আম কুড়াইতে আসুন না। এইভাবে তোরে যাইতে দেওয়া যাব না। মালি এই কথা বলার সাথে সাথে কাছে কোথাও বজ্রপাত হলো। সে ডানে বামে তাকিয়ে বলল, ঠান্ডা পড়তেছে, বাইরে দাঁড়ায় কথা কয়া যাব না, আমার ঘরে আয়। মেয়েটি হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতে বলল, মামা, আমি বাড়ি যাবো, আমারে যাইতে দেন। মালি কোনো উত্তর দিল না, বিশ্রীভাবে হাসল। এরপর মেয়েটির হাত আরো শক্ত করে ধরে টানতে টানতে নিজের ঘরের দিকে নিয়ে গেল। মেয়েটি প্রাণপণে চেষ্টা করছে নিজেকে মালির হাত থেকে ছাড়ানোর। তার পঞ্চেন্দ্র বিপদের ইঙ্গিত দিচ্ছে। মেয়েটি চিৎকার করল, কিন্তু হায়, প্রকৃতির গর্জনের কাছে তার চিৎকার নিতান্তই তুচ্ছ। অসহায় মেয়েটি সাহায্য চাইছে। মালি নিজের ঘরের দরজা ততক্ষণে ভিড়িয়ে দিয়েছে, জানলার পর্দাও টেনে দিয়েছে। মেয়েটির পায়ের নুপুরের শব্দ শোনা যাচ্ছে, ঝুনুর 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 ঝুনুর। মেয়েটা যখন বাসায় ফিরল তখন সন্ধে ঘনিয়ে এসেছে চারিদিকে। মালি জোর করে 5টা আম দিয়ে দিয়েছে। মেয়েটি ব্যথায় হাঁটতে পারছিল না। কোনোভাবে নিজের বাড়ি পৌঁছে ভেজা বারান্দায় গা এলিয়ে দেয়। আমগুলো গড়াগড়ি খেতে থাকে আশেপাশে। পরের দিন সূর্য ওঠার আগেই পুরো গ্রামে বিষয়টি জানাজানি হয়ে গেল। কানাঘুষো শুরু হলো। মেয়েটির বাবা মাতব্বরের পা ধরে হাউ মাউ করে কাঁদতে লাগলো, বিচার চাইল। মাতব্বর সুষ্ঠু বিচার করবে বলে আশ্বাস দিল। মালিকে ডাকা হলো। গোটা গ্রামের সবার সামনে তাকে সজোরে চড় মারা হলো। ব্যাস, এটুকুই? একজন উঠতি বয়সী কিশোরীকে ধর্ষণের শাস্তি হিসাবে ভরা মজলিসে শুধু চড় মারাটাই যেন যোগ্য শাস্তি? মেয়ের বাবার হাতে 50 টাকা গুঁজে দিতে দিতে মাতব্বর বলল, উঠতি বয়সের মাইয়া, বিয়া তো দাম লাগবো। বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করলে তোমারই ক্ষতি। মালির আর কি হইব, পুরুষ মানুষ। চাইপা যাও, তোমার মেয়ারে বিয়া দেওয়ার দায়িত্ব আমার। এই 50 টাকার ভ্যালু তখন ঢের বেশি। মেয়ের বাপ চেপে গেল। ধর্ষণের শাস্তি শুধুমাত্র একটি চড়েই বহাল রইল। তবে গ্রামের মানুষেরা মেয়েটিকে নষ্টা হিসেবে আখ্যায়িত করল। এই অবশ্য নতুন কিছু না। পূর্ব পাকিস্তান থেকে স্বাধীন বাংলাদেশের জন্ম হওয়ার পর বীরঙ্গনাদেরও এই একই চোখে দেখা হয়। তাদের সমাজ গ্রহণ করেনি, অথচ তাদের যত বিসর্জন এবং অমানবিক অত্যাচার মাথা নত করে মেতে নেওয়ার পেছনে কারণ ছিল একটাই, স্বাধীন বাংলাদেশ চাই। মেয়েটির বেঁচে থাকা তখন বিভীষিকাময়। প্রতিনিয়ত নিজের সাথে যুদ্ধ করতে লাগলো সে। বাকি 10টা মেয়ের মতো স্বাভাবিকভাবে বেঁচে থাকার যুদ্ধ। তবে গ্রামের মানুষরা মেয়েটিকে তার অবস্থান বুঝিয়ে দিত বারংবার। বছর কয়েক পার হলো। মাতব্বরের মেয়ের বাবার কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ভালো একজন ছেলে পাওয়া গেছে, ব্যবসা করে, পূর্বের ঘটনা সব জানে, তবুও মেনে নিয়েছে। মেয়েটির বিয়ে হয়ে গেল। তবে একটি কিন্তু রয়ে গেল। সে কিন্তুটি রহস্যে ঘেরা। এই রহস্যের উদ্ঘাটন করা মোটেই সহজ নয়। বর্তমান সময় বেলা 10টা বাজে। নিরুপমা বেঘোরে ঘুমাচ্ছিল। আজকের দিনটা সে ছুটি কাটাবে। শরীরের অবস্থা খুব একটা ভালো না। ইন্দ্রজিৎ এর হাতে স্পর্শে তার ঘুম ভেঙে গেল। সে নিরুপমার কপালে চুমু খেয়ে বলল, এই যে আমার গোয়েন্দা বউ, না খেয়ে পড়ে পড়ে শুধু ঘুমালে চলবে? আমার খেতে ইচ্ছে করছে না ইন্দ্র, আর একটু ঘুমাবো।
ইন্দ্রজিৎ দুদিকে মাথা নেড়ে বলল, ইন্দ্রজিৎ, ঘুমাবে? অবশ্যই ঘুমাবে, কিন্তু না খেয়ে নয়। ওঠো ওঠো, ব্রেকফাস্ট করে নাও জলদি। ইন্দ্রজিৎ নিরুপমাকে টেনে শোয়া থেকে উঠে বসালো। ব্রেকফাস্টের আইটেমগুলো হলো কফি, 2 পিস ব্রেড, ডিম অমলেট, সাথে ফল। ট্রিমার যাচ্ছ? হুম তোমার রানিং কেসটা নিয়ে কথা বলা হলো না এখনো, ফ্যাক্ট কি? ফ্যাক্টটা খুব ইন্টারেস্টিং। স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছিল। এক পর্যায়ে স্বামী তার রাগ ধরে না রাখতে পেরে হাতের কাছে থাকা কাঁচের গ্লাসটি দিয়ে স্ত্রীর মাথায় আঘাত করে। অ্যান্ড গেস হোয়াট? স্ত্রীর সাথে সাথে মারা গিয়েছে? রাইট। তার মানে মার্ডার কেস? নট রিয়েলি। আমার মন বলছে কালপাবল হোমিসাইড, মার্ডার নয়। কালপাবল হোমিসাইড কি? দেখো, একটি মার্ডার বা খুন করার ক্ষেত্রে ইন্টেনশন অনেক গুরুত্বপূর্ণ বিষয়। প্রতিটি পদক্ষেপ তোমার পূর্ব পরিকল্পিত হতে হবে। মানুষটিকে মারার ইচ্ছে থাকতে হবে, সেই ইচ্ছের সহিত মানুষটিকে গুরুতরভাবে আঘাত করতে হবে, এরপর মারা গেলে সেটাকে আমরা মার্ডার বলি। কিন্তু কালপাবল হোমিসাইডকে কাউকে মেরে ফেলার বিষয়টি একদমই ইন্টেনশন হয় না। গ্রেভ অ্যান্ড সাডেন প্রভোকেশন থাকে, অর্থাৎ ভিকটিম অবশ্যই যে কোনোভাবে অফেন্ডারকে প্রভোগ করবে এবং অফেন্ডার এমন কোনো অ্যাকশন গ্রহণ করবে যার ফলে ভিকটিম মারা যাবে। আসলে ইন্টারেস্টিং। তোমার কেসটা নিয়ে অনেক ঝামেলার মাঝে আছো মনে হচ্ছে। আমি পাজলড ইন্দ্র। দুটো খুন হলো। প্রথম খুনের ইনভেস্টিগেশন চলাকালীন দ্বিতীয় খুন হলো। ধর্ষণের আলমত পাওয়া গেল, যেটা শাপলার ক্ষেত্রে ছিল না। ইন্দ্রজিৎ ভ্রু কুঁচকে বলল, সুরজিৎ, অদ্ভুত বিষয় কি জানো? কি? শাপলার পোস্টমর্টেমে ধর্ষণের আলামত পাওয়া যায়নি। সিরিয়াল কিলিংয়ের ক্ষেত্রে সাধারণত ক্রিমিনালের কর্মকাণ্ডের মাঝে স্বতন্ত্র কিছু থাকে না। প্রথম খুন যেভাবে করে, পরের খুনও একইভাবে করে থাকে বা করার চেষ্টা করে। খুন করে ধর্ষণ করার বিষয়টিতে খুনির মোটিভেই বিশাল পার্থক্য। নিরুপমা জিজ্ঞেস করল, তুমি ঠিক কি বলতে চাইছো ইন্দ্র? আমি বলতে চাইছি, এখানে একাধিক মানুষের আধিপত্য আছে কিনা বিষয়টি যাচাই করে দেখো। হয়তো খুনি একজনই, কিন্তু ধর্ষক অন্য কেউ। তার মানে তুমি বলতে চাইছো গ্রামের কেউ নেক্রোফিলিয়া রোগে আক্রান্ত? শিওর হয়ে বলতে পারছি না, তবে অস্বাভাবিক কিছু নয়। দেখো নিরু, নেক্রোফিলিয়ার মাঝেও তো ধরন আছে। যদি নেক্রোফিলিয়া হোমিসাইডে আক্রান্ত হয়ে থাকে, সেক্ষেত্রে অফেন্ডার ভিকটিমের মৃতদেহের সাথে সেক্সুয়াল অ্যাক্টিভিটিতে জড়ানোর জন্য খুন করবে। আবার রেগুলার নেক্রোফিলিয়ার আক্রান্তরা শুধুমাত্র মৃতদেহকে নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য ব্যবহার করে থাকে। যদি অফেন্ডার নেক্রোফিলিয়া হোমিসাইডে আক্রান্ত হতো, সেক্ষেত্রে ইন্দ্রজিতের কথা শেষ হওয়ার আগেই মুখের কথা ছিনিয়ে নিরুপমা বলল, শাপলাকেও খুন করার পর ধর্ষণ করতো? এক্স্যাক্টলি। ইন্দ্র, এই কেসটা কতটা ডার্ক ভেবে দেখেছো? একদম অন্ধকারে আচ্ছন্ন। আধারের ফাঁকে আলোর দেখা মিলে, তাই হাল ছেড়ো না। নিরুপমা হেসে মাথা নাড়ল। আচ্ছা, আমি চেম্বারে যাব, তুমি টেনশন করো না। দরজা লাগিয়ে দিয়ে যাও, এরপর খাওয়া দাওয়া শেষ করে আরেকটু ঘুমাও। সদর দরজা খুলে ইন্দ্রজিৎ থমকে দাঁড়ালো। দরজার সামনে ছোট্ট একটি বাদামি প্যাকেট পড়ে আছে, ওপরে লেখা মিসেস নিরুপমা, হাতের লেখা অপরিপক্ক। নিরুপমা মাত্রই ইন্দ্রজিতের পেছনে এসে দাঁড়িয়েছে। বাদামি প্যাকেটটা তার দৃষ্টিগোচর হতেই সেটা হাতে নিল সে। কৌতূহল মেটাতে প্যাকেটটি ছিঁড়ে ফেলল নিরুপমা। সাথে সাথে কালো রঙের আন্ডার আর্মিংস সেট এবং চিরকুট বেরিয়ে এলো। চিরকুটের লেখা, গ্রামে গোয়েন্দার কামে আইসেন, খাসা মাল লাগবো। ঘেন্নায় নিরুপমা হাত থেকে আন্ডার গার্মেন্টস ফেলে দিল। ইন্দ্রজিৎকে জড়িয়ে ধরে অঝরে কাঁদতে লাগলো। স্ত্রীর মনের অবস্থা বুঝতে পেরে ইন্দ্রজিৎ এর মন খারাপ হয়ে গেল। দাঁতের ফাঁক দিয়ে অস্পষ্ট ভাষায় গালি দিল, ব্লাডি পারভার্ট! এটা কেউ ছেড়ো না নিরু, একটা কেউ ছাড় দিও না। নিরুপমা স্টাডি রুমে ঢুকলো, পুরো হোয়াইট বোর্ড মুছে নতুন করে সাসপেক্টের নাম লেখা শুরু করলো। নিরুপমা অবাক হয়ে লক্ষ্য করলো
সে বারবার একটা ক্লু এড়িয়ে যাচ্ছে। সে দ্রুত জাফরকে ফোন করলো। খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন কালেক্ট করতে হবে। গভীর রাত, ঘড়ির 3টে কাটার অবস্থান জানা নেই, তবে আকাশের সূত্রেরা বলে দিচ্ছে আধার কেটে যাবে শীঘ্রই। সাদা শাড়ি পরা অবয় পথিক সবজি বিক্রেতা সামাদের বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এখানে দাঁড়িয়েই অবয়বটি তার তৃতীয় খুনের পরিকল্পনা করছে। সামাদের 10 বছরের একটি মেয়ে আছে। সাদা শাড়ি পরা অবয়বটির পরিবর্তে ভিকটিম সমাদের 10 বছরের মেয়ে পারুল। নিরুপমা দেশের স্বনামধন্য সাইকিয়াট্রিস্ট অমিত সাহার চেম্বারে এসেছে। অমিত নিরুপমার সাথে একটি স্কুলে পড়েছে। অল্প বয়সেই সাইকিয়াট্রিস্ট হিসেবে বেশ খ্যাতি কুড়িয়েছে অমিত সাহা। নিরুপমাকে দেখেই অমিত মুচকি হেসে বলল, অমিত সাহা কেমন আছো হে নিরু? ভালো আছি। দিনকাল কেমন যাচ্ছে তোমার? আর দিনকাল, পাগলের চিকিৎসা করতে করতে নিজে এখন ভারসাম্যহীন। এখনই এ কথা বললে চলবে? তোমার পথ চলা তো সবে শুরু। দেশের নাম করা সাইকিয়াট্রিস্টদের মাঝে তুমি একজন। বিদেশের খ্যাতিমানদের খাতায় নাম লিখাবে না? খ্যাতিমানদের খাতায় নাম লেখাতে এ পেশায় আসেনি, নিজের সবটুকু উজাড় করে দিতে এসেছি। আশীর্বাদ করে যেন নিজের সর্বস্ব উজাড় করে সর্বশান্ত হতে পারে। নিরুপমা হাত উঁচু করে গম্ভীর স্বরে বলল, আশীর্বাদ করছি বৎস। দুজনেই হো হো করে হেসে উঠল। তা কি কাজে আমার চেম্বারে পদধূলি করলো? নিরুপমা পুরো ঘটনা ব্যাখ্যা করার আগেই অমিতের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট চেম্বারে প্রবেশ করলো। স্যার, সাব্বির সুইসাইড করেছে। অমিতের চোখ বুঝে থেকে ঝলমলে ভাব মুহূর্তেই মিলিয়ে গেল। সে নিচু স্বরে বলল, আই নিউ ইট। এরপর বিয়ের দিকে তাকিয়ে বলল, ঠিক আছে, তুমি যাও। অমিত টেবিলের ওপর রাখা পানির গ্লাস হাতে নিল। এক নিঃশ্বাসে পুরো গ্লাস খালি করে ফেলল। নিরুপমা জিজ্ঞেস করল, আর ইউ ওকে অমিত? অমিত এটাকে উত্তর দিল না। সে বলল, শারীরিক রোগের চেয়েও বড় এবং ভয়ঙ্কর রোগ হলো মানসিক রোগ। শারীরিক রোগের লক্ষণ বাহ্যিকভাবে দেখা গেলেও মানসিক রোগের লক্ষণ বোঝা যায় না। যে ছেলেটার কথা আমার পুত্র বলে গেল, সাব্বির, ছেলের বয়স 26, সে সিজোফ্রেনিয়াতে আক্রান্ত। এই টার্মটার সাথে তুমি কি পরিচিত? না। সিজোফ্রেনিয়া এক ধরনের মানসিক রোগ, যার ফলাফল ভীষণ ভয়ঙ্কর। রোগীর মনে হয় তার আশেপাশের মানুষ তাকে মেরে ফেলবে, খাবারে বিষ মিশিয়ে দিবে বা কোনো ক্ষতি করবে। এই রোগে আক্রান্ত ব্যক্তির অডিটরি হ্যালুসিনেশন হয়, গায়েবী আওয়াজ শুনতে পায়। একটি পর্যায়ে গিয়ে সে ভারসাম্য হারিয়ে ফেলে এবং সুইসাইড করে বসে। সাব্বিরের কি মনে হতো? সাব্বিরের অতিরিক্ত মাত্রায় অডিটরি হ্যালুসিনেশন হতো। তার সবসময় মনে হতো কেউ একজন ছাদ থেকে লাফ দিতে বলছে। যদি ছাদ থেকে লাফ না দেয় তাহলে তার পরিবারের কারো না কারো ক্ষতি হবে। নিরুপমার চোখ বড় বড় করে বলল, কি ভয়ঙ্কর! ভয়ঙ্কর তো বটেই, একই সাথে বেদনাদায়ক। আচ্ছা অমিত, মানসিক ভারসাম্যহীনতায় ভোগা এসব রোগীদের ক্রাইমের সাথে জড়িত থাকাটা তো অস্বাভাবিক নয়, তাই না? মোটেও না। সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ব্যক্তিরা নিজেদের বাঁচাতে অনেক সময় অন্যের খুন করে বসে। তুমি অমরজিৎ এর কথা শুনেছো? না তো, সে কে? খুদে সিরিয়াল কিলার। বিশ্বের সর্বকনিষ্ঠ সিরিয়াল কিলারের ট্যাগ তার শরীরে লাগানো। সর্বপ্রথম খুন করেছে 7 বছর বয়সে। প্রথমে নিজের চাচাতো বোনকে খুন করে, এরপর আর 2টি খুন করে। নিজের 8 মাস বয়সী ছোট বোনকেও খুন করেছিল অমরজিৎ। এত ছোট বয়সে এতগুলো খুন? সম্ভাবনা বিস্তৃত। ছোটবেলায় ঘটে যাওয়া কোনো ঘটনা অনেক সময় মানসিক রোগের বীজ হিসেবে কাজ করে। বয়স বাড়ার সাথে সাথে সেই বীজ থেকে চারা গাছ জন্মায়। ধীরে ধীরে তা বড় হয়, একসময় ডালপালা মেলে রোগীকে কাবু করে ফেলে। এমন সময় উচ্চ শব্দে মোবাইলের রিং বেজে উঠল। নিরুপমা মোবাইল স্ক্রিনে
জাফরের নাম দেখে দ্রুত কল রিসিভ করলো। জাফর, কোনো খবর পেলেন? ম্যাডাম, আপনার সন্দেহ সত্যি। নিরুপমার চোখে মুখে বিজয়ের ছাপ স্পষ্ট। সে বলল, ঠিক আছে, আজ রাতে আমি আমাদের পরবর্তী প্ল্যানের কথা তোমাকে জানাবো। নিরুপমা ফোন রেখে অমিতকে বলল, আই নিড ইউর হেল্প। আমি একটা কেস নিয়ে কাজ করছি। শাপলা নামের 7 বছরের একটি বাচ্চার খুন হয়েছে। রহস্য উন্মোচন করার আগেই দ্বিতীয় খুন হয়েছে। খুন করার পর মেয়েটিকে রেপ করা হয়েছে। খুনি অবশ্যই তৃতীয় খুন করার উদ্দেশ্যে অষ্টপ্রহর ফোঁস করে ঘুরে বেড়াচ্ছে চারিদিকে। আমি ইনভেস্টিগেট করে যতটুকু তথ্য সংগ্রহ করেছি তা তোমার সাথে শেয়ার করতে চাই। তুমি শুধু সম্ভাবনা হার জানাবে আমাকে। অমিত সায় জানালো। নিরুপমা বলতে শুরু করলো, রাতে কষা মুরগি দিয়ে ভাত খেতে খেতে ইন্দ্রজিৎ বলল, নিরু, রান্না মজা হয়েছে। তাই নাকি? মশলা লবণ সব একদম পরিমিত পরিমাণে হয়েছে। নিরুপমা হাসলো, মুখে কিছু বলল না। নিরু, তোমায় বেশ প্রফুল্ল দেখাচ্ছে আজ। কি হয়েছে বলো তো? আগে আমার একটি প্রশ্নের উত্তর দাও। কি প্রশ্ন? ক্রাইম জেনারেশন টু জেনারেশন পাস করার পসিবিলিটিস কেমন? দেখো, এই বিষয়টা কন্ট্রোভার্সিয়াল। স্কলারদের মতে জেনারেশন টু জেনারেশন ক্রাইম পাস হয়। যেমন ইউএসএতে এমন একটি পরিবার ছিল, 20 থেকে 30 জন করে একই ক্রাইমের সাথে যুক্ত ছিল তারা। সঠিক সংখ্যাটা মনে নেই। ক্রাইম করার জন্য পরিবেশও অবশ্যই দায়ী। সেটা তো অবশ্যই। সোসাইটি, এনভায়রনমেন্ট, ক্লাইমেটস, জিওগ্রাফিক্যাল লোকেশন সবই কিন্তু ক্রাইমের জন্য দায়ী। বাংলাদেশে ক্রাইমগুলোর পেছনে একটি ভাইটাল কারণ কি জানো? দারিদ্রতা। এটা তো আছেই, তবে আরও একটি ভাইটাল কারণ হচ্ছে ওয়েদার। কনকনে ঠান্ডায় বা তপ্ত গরমে অফেন্ডাররা খুব একটা সুবিধা করতে পারে না। বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান এ সকল সাউথ এশিয়ান কান্ট্রিগুলোর ওয়েদার ক্রাইম কমিট করার অন্যতম কারণ। ইন্টারেস্টিং। আই নো, রাইট। তবে তুমি যেটা বললে, ক্রাইম জেনারেশন টু জেনারেশন বিস্তৃতি লাভ করে, এর জের ধরে ইউএসের সুপ্রিম কোর্ট কোনো এককালে ক্রিমিনালদের বংশরোধের ব্যবস্থা করেছিল। তবে এই সিদ্ধান্ত বেশি দিন বহাল রাখতে পারেনি, কারণ সিদ্ধান্তটি হিউম্যান রাইটসকে ভায়োলেট করে। বুঝলাম। ইন্দ্র, শাপলা কেসের শেষ সীমানায় পৌঁছে গেছি আমি। খুনি শীঘ্রই ধরা পড়বে। কি বলছো এসব? রেপিস্ট ধরা পড়ে গেছে। কি বলছো? এখন ওই আমাদের সাহায্য করবে খুনির দোরগোড়ায় পৌঁছে দিতে। বহুদিন পর নিরুপমার হাস্যোজ্জ্বল চেহারা দেখতে পেল। সন্ধ্যা থেকে ঝিরঝির বৃষ্টি হচ্ছে। নিরুপমার কথা মতো সকল কনস্টেবলদের বিদায় দেওয়া শুরু হলো। গ্রামে কোনো পুলিশের গাড়িরও রইল না। ডাক্তার অমিত, ইন্দ্রজিৎ, জাফর ও নিরুপমা, এই 4 জন শুধু রয়ে গেল। নিরুপমা জাফরের দিকে তাকিয়ে বলল, জাফর, আপনি অমিতকে নিয়ে আপনাদের গন্তব্যস্থলে চলে যান। আমি আর ইন্দ্র এই দিকটা লক্ষ্য রাখছি। ঠিক আছে ম্যাডাম। জাফর অমিতকে নিয়ে চলে গেল। নিরুপমা এবং ইন্দ্র একটি গাছের পিছনে লুকিয়ে রইল। ঘড়িতে তখন 9:30 বাজে। সামাদ সাহেব তার মেয়ে ডাক দিল, পারুল, ও পারুল। জি আব্বা। মাকবুলের দোকানে যা, একটি বাদামি রঙের প্যাকেট দিব, হেইডা লই যায়। সামাদের গলার স্বর শুকনো হয়ে গেল। আচ্ছা বাবা, বলে পারুল বাড়ির বাইরে বেরিয়ে গেল। বাড়ির পাশের ঝোপে পারুলের জন্যই অপেক্ষা করছিল মনোয়ারা। পারুল বাড়ি থেকে একটু দূরে যেতে সে পেছন থেকে পারুলের মুখ চেপে ধরল। পারুল অসহায়ের মতো হাত পা ছুটতে থাকে, নিজেকে ছাড়িয়ে নেওয়ার বৃথা চেষ্টা করল, তবে ফলাফল ব্যর্থতার দুয়ারে গিয়ে মিলিয়ে গেল। জাফরের গল্পে নিরুপমা ইন্দ্রজিৎকে বলল, ইন্দ্র, শি ইজ কামিং। তারা দুজনেই সেই স্থান পরিত্যাগ করল। মনোয়ারা পারুলকে নিয়ে নদীর ধারে চলে এসেছে। নিজেকে ছাড়িয়ে নেওয়ার যুদ্ধে পরাজিত হয়ে পারুল এখন ক্লান্ত। মনোয়ারা বাম হাত দিয়ে পাথর তুলে যেই পারুলের মাথায় মারতে যাবে, সাথে সাথে জাফর এসে তার হাত ধরে ফেলল। ইন্দ্রজিৎ এবং নিরুপমা তার সাথে যোগ দিল। মনোয়ারা মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে, পাগলের মতো হাত পা ছুঁড়ে বেড়াচ্ছে। নিরুপমা অমিতের দিকে ইশারা করল,
অমিত পকেট থেকে একটি সিরিঞ্জ বের করলো। ছোট্ট গাছের শিশি ভেঙে ঘুমের ওষুধ সিরিঞ্জে ভরে মনোয়ারার হাতে পুশ করলো। মনোয়ারার শরীরে ধীরে ধীরে নিস্তেজ হয়ে গেল। হোসেন এবং সামাদ দূর থেকে দাঁড়িয়ে পুরো ঘটনা পর্যবেক্ষণ করছিল। বিপদ কেটেছে বুঝতে পেরে দুজনেই স্পটে চলে আসলো। সামাদ দৌড়ে এসে নিজের মেয়েকে জড়িয়ে ধরল, হাউমাউ করে কেঁদে ফেলল। জাফর সামাদ সাহেবের পিঠ আলগেতে চাপড়ে দিয়ে বলল, আপনি একজন যোদ্ধা মশাই, আপনার সাহায্য ছাড়া রহস্যের জট খোলা সম্ভব হতো না। নিরুপমার গায়ে মনোহার ঢল পড়েছে। সে জাফরকে উদ্দেশ্য করে বলল, জিপের ব্যবস্থা করুন, আমাদের দ্রুত হসপিটালে যেতে হবে। নিরুপমা ইনভেস্টিগেটিভ অফিসার রাইসুলের সামনে বসে আছেন, তার হাতে এক কাপ চা। রাইসুল বলল, কংগ্রাচুলেশনস নিরুপমা, তোমার প্রথম ইন্ডিপেন্ডেন্ট কেস, আর তুমি খুব সুন্দরভাবে সলভ করেছো। ধন্যবাদ রাইসলদা। কিন্তু এত জটিল কেস কিভাবে সলভ করলে বলো তো? এক রাতেই রহস্যের জট খুলে গেল রাইসলদা। আসলে প্রতিটি ক্রাইমের ক্লু আমাদের চোখের সামনে ঘোরাফেরা করে, আমরা এড়িয়ে যাই। কিভাবে? তবে বলছি শোনো। গ্রামের সবার সাথে কথা বলে এতটুকু বুঝতে পেরেছিলাম তারা কেউ অন্তত খুনের সাথে জড়িত নয়। তবে শাপলার মায়ের আচরণ আমার কাছে অদ্ভুত লেগেছে। মেয়ের মৃত্যু তাকে খুব একটা কাবু করতে পারেনি। তার ফ্যাকাশে চেহারা, উদাসীনতা, জেস্টার সব কিছুই মানসিক রোগের দিকে ইঙ্গিত করছিল। এটা ছিল প্রথম ক্লু। সে সময় সন্দেহের তীব্র তীর অনেকের দিকেই ছিল, তাই ক্লুটা এড়িয়ে যাই। দ্বিতীয় ক্লুটি হলো মানওয়ারা বেগম বাঁ হাতি। তাকে আমি সব কাজ বাঁ হাতে করতে দেখেছি। ভিকটিম দুজনকেই পাথর দিয়ে মারা হয়েছে এবং পাথরের অবস্থান ছিল বডির ডান দিকে। আমরা যখন বাঁ হাত দিয়ে কোনো বস্তু ছুঁড়ি সেটি ডান দিকে গিয়ে পড়ে, আর ডান হাত দিয়ে কিছু ছুঁড়ি তাহলে বাঁ দিকে পড়ে। সন্দেহ আরো বেশি পোক্ত হলো যখন জাফরকে মানোয়ারার বাড়িতে খোঁজ দিতে পাঠালাম এবং অজানা এক তথ্য জানতে পারলাম। কি তথ্য? মানোয়ারা ছোটবেলায় ধর্ষণের শিকার হয়েছিল। ও মাই গুডনেস, কি বলছো? এর কোনো বিচার হয়নি, কারণ ধর্ষক ছিল গ্রামের মাতব্বরের আমবাগানের মালিক। মানোয়ারের বাবার হাতে কিছু টাকা গুঁজে দিয়ে পুরো বিষয়টাকে মাটি চাপা দিয়ে ফেলা হয়। মানোয়ারার অতীতের সাথে কেসের কোনো ক্লু আছে ভেবেই তার সম্পর্কে খোঁজ নিতে বলি। মানোয়ারার মানসিক সমস্যার বিষয়টা নিয়ে আমার বন্ধু ডক্টর অমিতের সাথে কথা বলি। ইনভেস্টিগেশনের ফলাফল যা পায় তা অনেকটা এই রকম। অতীতের ট্রমা না কাটার ফলে একটি অদ্ভুত মানসিক রোগ মানোয়ারার মাঝে জন্মায়, ডিআইডি অর্থাৎ ডিসোসিয়েটিভ আইডেন্টিটি ডিসঅর্ডার। এর লক্ষণ প্রকাশ পায় তার মেয়ে শাপলা মকবুলের কাছে সেক্সুয়াল অ্যাসল্টের শিকার হওয়ার পর। মানোয়ারা বিবাহিত জীবনে সুখী ছিল না, অতীতের সেই ভয়ঙ্কর ঘটনা ভুলতে পারছিল না। মেয়ে অ্যাসল্টের শিকার হওয়ার পর তার মনে হতে থাকে শাপলাও ধর্ষণের শিকার হতে পারে, তার মেয়ের জীবনটাও তার মতো কষ্টের হতে পারে, তাই তাকে মেরে ফেলা উত্তম। শুধু তাই নয়, মানোয়ারা এভাবে চিন্তা করতে থাকে যে শাপলার বয়সী সবাইকে মেরে ফেলা উচিত, যাতে তারা কেউই সেক্সুয়াল অ্যাসল্টের শিকার না হয়, যার ফলাফল স্বরূপ আমরা গ্রামে দ্বিতীয় অর্থাৎ রিনার মার্ডার হতে দেখেছি। পারুলের বয়স যেহেতু কাছাকাছি ছিল, তাই আমরা বুঝতে পেরেছিলাম নেক্সট টার্গেট সেই হবে। সামাদ সাহেবের সাথে এ বিষয়ে কথা বলতে জাফরকে পাঠাই, তাকে আমাদের প্ল্যান সম্পর্কে বিস্তারিত বলি। পারুলকে নকল টার্গেট হিসেবে মানোয়ারার সামনে রাখতে চাই। প্রথমে রাজি না হলেও পরবর্তীতে সামাদ সাহেব রাজি হয়ে যায়। সেদিন রাতে ইচ্ছে করেই হোসেন সাহেবের বাসায় যান সামাদ এবং মানোয়ারাকে শুনিয়ে শুনিয়ে বলেন একটি গুরুত্বপূর্ণ প্যাকেট মকবুলের দোকানে ফেলে এসেছেন তিনি। বাতের ব্যথার কারণে তিনি আর এই রাতে বাজারে যাবেন না, এটি আনতে পারুলকে পাঠাবেন। বৃষ্টি ভেজা সন্ধে ছিল, পুলিশের গাড়ি, কনস্টেবল কিছুই ছিল না গ্রামে। ক্রাইম কমিট করার মতো এরকম সুযোগ আর দ্বিতীয়টি পেতেন না মানোয়ারা।
জাফর অবশ্য আমার বন্ধু অমিতকে নিয়ে প্রথম থেকেই মানওয়ারার ওপর নজর রাখছিল। তবে সেই সাদা শাড়ি পরা অবয়বটি? মানওয়ারা বেগমের বাড়ি সার্চ করে সেই সাদা শাড়ি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে নিজের পরিচয় গোপন রাখতে এবং গ্রামের মানুষদের মনে ভ্রান্ত ধারণা তৈরি করার জন্যই সাদা শাড়ি পরে ঘুরতেন তিনি। ডিফেন্স মেকানিজম হিসেবে ব্যবহার করেছে। ডিআইডি এর জন্য মানুষের পার্সোনালিটি চেঞ্জ হয়, বুদ্ধি তো আর কমে যায় না। কথাটি বলে নিরুপমা হেসে উঠল। রাইফেল ফুল হাসলো। তবে নিরুপমা, রিনাকে তো রেপ করা হয়েছিল। মকবুল, ওকে কিভাবে ধরলে? এক্ষেত্রে আমি ভগবানই সাহায্য করেছেন। আমার একটু খাটতে হয়নি। আমার বাসায় কদিন আগে একটি নোংরা চিঠি এসেছিল। সেই চিঠিটা আমার এক গ্রাফোলজিস্ট বন্ধুর কাছে পাঠাই। সে হ্যান্ডরাইটিং অ্যানালাইসিস এক্সপার্ট। হাতের লেখা দেখে ক্রিমিনাল টেন্ডেন্সির কথা বলতে পারে। তার পরামর্শ নিয়ে একটি সার্ভে করিয়ে ফেলি, গ্রামের কতজন লিখতে পারে পড়তে পারে এর ওপর। খুব কম সংখ্যক মানুষই খুঁজে পেয়েছিলাম যারা নিজের নাম লিখতে পারে। এর মাঝে মকবুলও ছিল। তার পূর্ব কর্মকাণ্ডের জন্য সন্দেহ জেঁকে বসে। পুলিশের বেতের কয়েক ঘা পিঠে বসাতেই চিঠির কথা উগলে দেয়, সাথে রিনার বিষয়টিও। তোমার প্রথম কেসটাই কতটা ইন্টারেস্টিং দেখেছো নিরু, আর কত সুন্দরভাবে পুরো কেসটা সলভ করেছো তুমি। সবে উপরওয়ালার আশীর্বাদ। এখন দেখা যাক মনোয়ারা আর মকবুলের কি হয়। চাটা ঠান্ডা হয়ে গেছে রাইসুলদা। আরেক কাপ আগুন গরম চা পাওয়া যাবে কি? নিরুপমা এবং ইন্দ্রজিৎ বারান্দায় পাতলা চাদর জড়িয়ে বসে আছে। নিরুপমা জিজ্ঞেস করলো, আচ্ছা ইন্দ্র, মানওয়ারা আর মকবুলের কি শাস্তি হতে পারে? হয়তো বছর কয়েকের ইমপ্রিজনমেন্ট। মকবুল এবং মানোয়ারা দুজনেই মানসিক রোগী। তবে এই অজুহাতে ক্রিমিনালরা পানিশমেন্ট এড়িয়ে যেতে পারবে না। শাস্তি সবার প্রাপ্য। ইন্দ্রজিৎ বউকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ? মানওয়ারার জন্য খারাপ লাগছে। একজন মেয়ে কতটুকু আঘাত পেয়ে এ রোগে আক্রান্ত হয়েছে। তার মনে হয়েছে মরে গেলে মেয়েগুলো বেঁচে যাবে। শাপলার গল্পে মানওয়ারা ভিলেন হলেও তার নিজের গল্পে সে হিরো। ঠিক বলেছ। আর আমার জীবনের গল্পে তুমি হিরো। নিরুপমা হাসলো। প্রাণ ভরে তৃষা হরে মরে আরো 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 দাও প্রাণ। এখন জোনাকি পোকার দিন নয়, তবুও কোথা থেকে দুটো জোনাকি পোকা নিরুপমাদের বাড়ির বারান্দায় উঠতে লাগলো। নিরুপমা ভাবলো, শাপলা আর রিনাই বুঝি জোনাকি হয়ে উঠছে।